কি রেডি? হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকের ক্লাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তোমাদের আইসি উইকের সেকেন্ড ডে আজ। সো আজ ক্লাস ঠিক রাত 9টায় হওয়ার কথা ছিল, বাট ঠিক রাত 9টায় আমিও বাহিরে ছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। সো আমি যখন ঠিক রাত 9টায় বাসার লিফটে উঠি, হুট করে লিফটটা ধারিং করে অফ হয়ে যায়। তো তখনই বুঝতে পারি যে কারেন্ট গেছে। আর তোমরা জানো গভর্নমেন্ট শিডিউল করে দিয়েছে, সেই অনুসারেই কারেন্ট গিয়েছে। সো কারেন্ট 1 ঘন্টার একদম কাটায় 10টার দিকে কারেন্ট আসে। সো এরপরই রিজভি হয়তো পোস্ট করেছেন তোমাদের, পোস্ট করার পর তোমরা এই এখন ক্লাসটি শুরু হচ্ছে আজকের। সো এই বিলম্বের জন্য আমরা দুঃখিত নই, কারণ এই বিলম্বটা আমরা করিনি। সো এই বিলম্বটা হচ্ছে হয়ে গিয়েছে। সো তোমরা একটু কষ্ট করে, যেহেতু আমরা দুঃখিত নই এবং আমরা ক্লাসটি দিব, আমরা ক্লাসটি করাবো, আমরা চাইলে ক্লাসটি আজকে বাদ দিতে পারতাম। সো যেহেতু আমরা ক্লাসটি শুরু করছি এবং ভাইয়া তোমাদের সেই সুদূর ময়মনসিংহতে ক্লাস নিতে চলে আসছেন, সো এই জন্য আমি তোমাদেরকে একটু বলবো আজকের ক্লাসটি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দিয়ে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আজকে আইসি উইকের সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসে তোমরা পড়বে পদার্থবিজ্ঞানের চমৎকার একটি অধ্যায়, তাপগতিবিদ্যা। আর হ্যাঁ, তাপগতিবিদ্যা আজকে পড়ার মাধ্যমে এই অধ্যায়ে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কোনোদিন তুমি আটকাবে না, এমনভাবে রিজভি পড়াবে। সো ওয়েলকাম রিজভি, ময়মনসিংহ থেকে আজকে আইসিইউ ক্লাস না আসার জন্য ঘটনাটা কি? ময়মনসিংহ থেকে হুট করে এই ক্লাসের জন্য কেন আসা? বেসিক্যালি আমার তো পরীক্ষা শেষ, এখন আমি আমার বাসায় সময় কাটাচ্ছি। কিন্তু যেহেতু বন্দি পাঠশালার এত টার্গেট ডিএমসির এত ইম্পর্টেন্ট একটা উইক চলছে, তো এখন আমি ঘরে বসে থাকতে পারি না, তাই আমি ক্লাস নেওয়ার জন্য এখানে চলে আসছি। এবং ওদেরকে অনেকদিন ধরে মেডিকেলের পড়াটা পড়ানো হয় না, আমরা ওই পাওয়ার প্লেতে বায়োলজি ক্লাস নিলাম, বাট মেডিকেলের ফিজিক্সটা বন্দি পাঠশালায় এর অনেক দিন হয়ে গিয়েছে পড়ানো। তো আমার মনে হয় যে এটা একটা ভালো মাধ্যম যে আইসি উইকের মধ্য দিয়ে বন্দি পাঠশালায় আবার মেডিকেলের ফিজিক্স ফিরে আসছে, আমার জন্যও আনন্দের। সো এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা আছো, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ইম্পর্টেন্ট লাইফটি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দিয়ে যেন ভুলো না। আর একটা কথা বলি যে মাত্র 32টা শেয়ার হয়েছে, বাট শেয়ার কিন্তু হওয়া উচিত। 1100 স্টুডেন্ট আছো, 1100 শেয়ার আমিও একটু শেয়ার করে দিতে থাকি। আইসিইউ উইক সেকেন্ড ক্লাস, আইসিইউ উইক সেকেন্ড ক্লাস। সো ভাইয়ারা তোমরা জেনে থাকো যে এই যে আমাদের আইসিইউ উইকগুলো গত বছরও হয়েছিল, এই বছরও হচ্ছে। গত বছর এই আইসিইউ উইকের মধ্যে দিয়েই কিন্তু আমাদের আইসিইউ উইক একজন ফার্স্ট হয়েছিল সোমায়া মুসলিম মিম, যে এবার ডিএমসিতে ফার্স্ট হয়েছে। সো এই আইসিইউ উইকগুলোতে আসলে তুমি বুঝতে পারবা যে তোমার পজিশন আসলে কোথায়, যেহেতু সারা বাংলাদেশের স্টুডেন্টস এই আইসিইউ উইকে পরীক্ষা দিয়ে থাকে আর ক্লাস করে থাকে। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, আজকে যারা এক্সাম দিয়েছো, আজকে একটা তোমরা জানো এক্সামে খুব প্রেশার, তারপরেও 3600 না 700 কতজন জানি এক্সাম দিয়েছে, হৃদয় অলরেডি লিখে দিয়ে দিয়েছেন। সো আসলে এতগুলো লিঙ্ক জেনারেট করার পরও এক্সামে এই প্রেশারটা থাকবেই, এটাই চিরন্তর, এটাই হচ্ছে সত্য কথা। সো এই প্রেশারের মধ্যেও এত হাজার স্টুডেন্টস আমাদের সাথে আজকে এক্সামে অ্যাটেন্ড করেছো। এই এক্সামের মধ্যে কারা ফার্স্ট হয়েছো, কারা টপ 100-এ আছো, কারা টপ 500-এ আছো, সেই ব্যাপারগুলো বুঝতে হলে আজকে কিন্তু হৃদয় ভাইয়ের লাইভেও থাকতে হবে। এই ক্লাসটি ঠিক পরপরই হৃদয় ভাইয়ের রেজাল্ট নিয়ে হাজির হবে আইসিইউ উইকের। আর যাদের রেজাল্ট টপে আছে তারা আসলে কী পেতে যাচ্ছে, টার্গেট ডিএমসিতে এনরোল করতে পারবে বা কিভাবে করতে পারবে তা নিয়েও ডিটেলস বলে দেওয়া হবে। সো আইসিইউ উইক বলবো আমি তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের একটা স্টেপ, প্রথম স্টেপ। সো আমি অবশ্যই সবাইকে বলবো অবশ্যই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। আর আমি দেরি করবো না, আমি এখন চলে যাব রিজভি ভাইয়ের কাছে, রিজভি ভাইয়ের ক্লাসটি কন্ডাক্ট করবে। থ্যাংক ইউ ভাই। আপনি মাইক্রোফোন না, আপনি কলমটা দিন। আচ্ছা, নাইস। আমাদের উপস্থিতি খুব ভালো, আমি এতটাও আশা করি নাই জানো, কারণ তোমরা যেরকম ঘরে বসে বসে বোর হচ্ছিলা, ক্লাস হবে হবে করে কেন হচ্ছে না, অনেকে বলছে ভাই আমি খাতা বই একদম সাজিয়ে বসে আছি কিন্তু ক্লাস কেন শুরু হচ্ছে না। একইভাবে আমিও কিন্তু কোনো কাজ নাই, এই অন্ধকার রুমে আমিও বসেছিলাম, কেন ক্লাস শুরু হচ্ছে না। তো ক্লাস শুরুর আগে আগে যখন কারেন্ট আসছিল না, তখন আমি নিজেও একটু ডিমোটিভেটেড ফিল করছিলাম, বাট এখন তোমাদের প্রেজেন্স আমাকে আনন্দিত করছে। এবং আজকে আমরা যে চ্যাপ্টারটা হাতে নিচ্ছি সেইটা থেকে ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা পাবা, আমি শিওরলি আমি তোমাকে আজকে এটুকু বলতে পারি যে আমাদের এই পড়ানো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসবে সেইটা আমরা আজকে ক্লাসে পড়বো। তো তোমার এই 1.5 থেকে 2 ঘন্টার ইনভেস্টমেন্টে কিন্তু তুমি একটা বা দুইটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় শিওরলি পেরে যাবা, আমি সেটাই বিশ্বাস করি। আমি যেহেতু পেরেছিলাম, তোমরাও পারবা। তো এনিওয়ে, আমার সাথে প্রায় 1500 মানুষজন আছো, সবাই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং
আজকের রেজাল্টের যে ব্যাপারটা ঘটেছে এইটার জন্য তো ইয়াসিন ভাই একটু দুঃখ প্রকাশ করলো। সত্যি কথা বলতে আমি দেখেছি অনেকেই কমেন্ট করেছো যে ভাইয়া আমাদের আজকে সারা দিন কষ্ট করলাম, এত ভালো করে পড়লাম, কিন্তু পরীক্ষাটা দিতে পারলাম না। আমার ক্ষেত্রে ব্যাপারটা ঘটলে আমিও কষ্ট পেতাম, কিন্তু তোমরা যেমন করে ভাবছো যে আজকে পড়াটাই নষ্ট, আজকে পড়াটাই অপচয়, ব্যাপারটা কিন্তু তা না। এক্সামের জন্য তোমার পড়াটাই দরকার ছিল, সেই পড়াটা তুমি পড়েছো। হ্যাঁ, এক্সামটা দিতে পারলে একটু ভালো লাগতো, বাট এরকম হয় জীবনে, তাই না? আমরা এর জন্য দুঃখিত, এবং কালকে থেকে এর থেকে বেটার ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো। আমরা ভাবতেও পারি নাই যে তোমরা এতজন মানুষ পরীক্ষা দিবা, বুঝতে পেরেছো? আমাদের এস্টিমেশন একটু ভুল ছিল। তো আমরা নেক্সট দিন, মানে আমাদের তাপগতিবিদ্যার পরীক্ষা যেদিন হবে, আশা করছি সেদিন আমরা এই সমস্যাটা উতরে যাব, ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা, কেমন আছো সবাই? মনে হয় ভালো আছো, তাই না? সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, অনেক সব হচ্ছে সবার। আচ্ছা, আপনাদের হচ্ছে জেনারেটর লাগানো। অ্যাকচুয়ালি এইখানটায় তুমি স্টুডিওর সেট আপটা দেখেছো কিনা জানি না, এখানে আসলে ঠিক যতগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি এই সব কিছু একটা জেনারেটর দিয়ে কাভার করে। ইটস সো টাফ। আমার পেছনে যে বড় স্ক্রিন, আমি জানি না যে এটার জন্য আসলে ঠিক কত পাওয়ারফুল জেনারেটর লাগবে, বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে একটু সংকটকালের মধ্যে আছি। এটা একটু আমাদের একটু সহনশীল হতে হবে, একটু মেনে নিতে হবে, কেয়ার করার। আসো সবাই জয়েন করে ফেলছো, প্রায় 1600 মানুষ আমাদের সাথে আসো। আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়তে চাচ্ছি। কথায় কথায় আমরা পড়া শুরু করে দেই, পড়ার মাঝখানে গল্প হবে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত। থাকলেই কিন্তু কালকের পরীক্ষায় 30-এ 30 ইনশাল্লাহ, বলে দিচ্ছি। কিন্তু সব আমার পড়ানো থেকে থাকবে ইনশাল্লাহ। চলো, তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের দেখি একটু তোমরা কিভাবে চিন্তা করো, তোমাদের ব্যাপারগুলো, তাপ এবং তাপমাত্রার ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার কিনা। ধরো আমি তোমাকে, এই ধরো এ একটা বস্তু, আর মনে করো এটা বি আরেকটা বস্তু, কেমন? এর ভেতরে 500 জুল তাপ আছে, আর বি এর মধ্যে আছে হচ্ছে 200 জুল। এখন আমাকে বলো দেখি, তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? এ থেকে বির দিকে নাকি বি থেকে এর দিকে? কে বলতে পারবা? এইটুক দেখে কি বলা যাবে? দেখো এইটুক দেখে কিন্তু, এই দেখো অনেকে একদম দুঃখ বিলাস করতে করতে মরে যাচ্ছ, এক্সাম দিতে পারো নাই, যেন মেডিকেল ভর্তি পরীক্ষাটা তুমি দিতে পারো নাই। এত কষ্ট পাওয়ার কিছু নাই রে ভাইয়া, উঠে দাঁড়াও, সজাগ হও। পড়াটা ইম্পর্টেন্ট, পড়ো, কালকের পরীক্ষাগুলো দিবা। একটা চান্স নষ্ট হয়েছে তো কি হয়েছে? এইখানে প্রায় 7টা 8টা ক্লাস চলবে, তাই না? বাকিগুলোতে তুমি তোমার সম্ভাবনাটা যেটা ছিল সেটা দেখিয়ে দিবা, কষ্ট পায় না, কেমন? এটা আমরা আসলে কিছু করার নাই। কি বলবো, বলতে পারতেছো এ থেকে বি? অনেকেই বলতেছো না। যারা বলতেছো তারা কেমনে বলতেছো জানি না, এইটা দেখে বলা যাবে না কার ভিতরে কতখানি তাপ শক্তি আছে। সেইটা দেখে আমি বলতে পারবো না তাপের প্রবাহ কোন দিকে হবে। তাহলে ভাইয়া কি দেখে বলা যায়? যেটা দেখে বলা যায় সেটার নাম হচ্ছে তাপমাত্রা। তো ধরো আমি যদি এখন তোমাকে বলে দেই, দাঁড়াও, কি ব্যাপার, এটা আসে না কেন? এই তো ভাই, পেনের অপশনটা কেন দেখাচ্ছে না? ফ্লোটিং টুল কি 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 এই যে, পেন তো এখানে লাগবে না। আচ্ছা ওকে, নিচে আছে তো, ওকে ফাইন, আচ্ছা সরি। ওকে দেখো, তাহলে এটার জন্য তোমার কি বলতে হবে? এটার জন্য আসলে তোমাকে বলতে হবে যে ভাই ধরেন এটার তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার টেম্পারেচার হচ্ছে ধরেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এমন বলে দিতেন তাহলে আমি বলতে পারতাম যে ভাই বি থেকে এর দিকে তাপ প্রবাহিত হবে। নিম্ন তাপমাত্রা, সরি ভুল লিখছে ভাইয়া, তাই না? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হয়। একই কথা কিন্তু আজকে চলতরিৎ পড়ালো তোমাদের পাওয়ার প্লেতে নিয়াজ ভাই। সেখান থেকে যদি বলি চলতরিতের ভাষায়, আমি যদি বলতাম যে এখানে 500 কুলম্ব চার্জ আছে, এখানে 200 কুলম্ব চার্জ আছে, সেটা দেখেও কিন্তু আমি বলতে পারতাম না অ্যাকচুয়ালি চার্জের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হতো, তাই না? চার্জের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে সেটা বোঝার জন্য আমাদের ভোল্টেজ জানতে হয়। ধরো আমি বললাম যে এটার ভোল্টেজ হচ্ছে গিয়ে 10 ভোল্ট, আর এটার ভোল্টেজ হচ্ছে ধরো 20 ভোল্ট। তখন তুমি বলবা ভাই উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো হবে। তাহলে আমরা এই অংশটুকু থেকে কি কনসেপ্ট পেলাম? তাপের পরিমাণ থেকে আমরা বুঝতে পারবো না যে তাপের প্রবাহ কোন দিকে হবে। কি জানতে হবে? তাপমাত্রা জানতে হবে। দ্বিতীয়ত জানতে পারলাম চার্জের পরিমাণ থেকে বুঝতে পারবো না অ্যাকচুয়ালি চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে। কি জানতে হবে? বিভবের পরিমাণ জানতে হবে। ওকে নাইস, চলো এবার আমরা চ্যাপ্টারে ঢুকি। তাপমাত্রা নিয়ে আমাদের প্রথম পড়াশোনা। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি বলো? জানি সবাই পারবা, থার্মোমিটার। এবং পরীক্ষাতে আসবে থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করা হয়, এবং তুমি এটাকে সত্য বলে সত্য দাগিয়ে দিয়ে চলে আসবা। বলো এটা কি সত্য হলো? তাপ কি আমরা থার্মোমিটার দিয়ে মাপি? তাপ তো আমরা ক্যালোরিমিটার দিয়ে মাপি, তাই না? আর তাপমাত্রা মাপি হচ্ছে
থার্মোমিটার দিয়ে। আচ্ছা, এখন এই থার্মোমিটারে আবার বেশ কয়েক ধরনের থার্মোমিটার আছে। কি কি ভাই একটু নাম বলেন দেখি। যেমন ধরো একটা হচ্ছে সেলসিয়াস, ভাই। ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমান। ওকে, আচ্ছা, স্কেলগুলোর নাম কিন্তু ইয়াসিন ভাই দূর থেকে বলে দিল, ভাইকে ধন্যবাদ। আচ্ছা, একটা আছে হচ্ছে ধরো যেখানে প্লাটিনাম ব্যবহার করা হয়, প্লাটিনাম থার্মোমিটার, তাই না? প্লাটিনামের রোদ থার্মোমিটার, তোমরা নাম শুনছো কিনা? আচ্ছা, তারপরে থার্মোকাপল বলে একটা থার্মোমিটার আছে, থার্মোকাপল। আর আমরা কমনলি যেই থার্মোমিটারটাকে চিনি, পারদ থার্মোমিটার, তাই না? পারদ, পারদ, এই তো। আচ্ছা, তারপরে আরেকটা আছে হচ্ছে বিকিরণ পাইরোমিটার। এই বিভিন্ন টাইপের থার্মোমিটার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি কিন্তু। বিকিরণ পাইরোমিটার, ওকে। আচ্ছা, দেখো এই চ্যাপ্টারের শুরুটা হয়েছে উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থ, এই দুটা জিনিস বুঝিয়ে। আমি একটা থার্মোমিটার বানাতে যে পদার্থ ব্যবহার করেছি ধরে নাও সেটা হচ্ছে প্লাটিনাম, তাহলে উষ্ণতামিতি পদার্থের নাম কি? প্লাটিনাম। উষ্ণতামিতি ধর্মের নাম কি? রোদ। রোদ ধর্ম ব্যবহার করেছি, আর পদার্থ হিসেবে প্লাটিনাম ব্যবহার করেছি। বুঝছো? তুমি জানো রোধের মধ্য দিয়ে, আচ্ছা বাদ দাও, ভেতরে আর ডুববো না। থার্মোকাপল থার্মোমিটার, এইখানে উষ্ণতামিতি পদার্থ হিসেবে পদার্থ লাগবে না, উষ্ণতামিতি ধর্ম হিসেবে ব্যবহার করে কি জানো? ইএমএফ, মানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। আচ্ছা, পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থ কি? পারদ নিজেই। ধর্ম হিসেবে কি ব্যবহার করা হয়? পারদের প্রসারণ ধর্ম। তাপ পেলে পারদ প্রসারিত হয়, তাই না? তাহলে পারদের প্রসারণ ধর্ম ব্যবহার করে আমরা পারদের থার্মোমিটারটা বানাই, যেটা আমাদের খুব পরিচিত। পাইরোমিটার, এটা কি ভাইয়া? এটা হচ্ছে যেটা দিয়ে আসলে অনেক বেশি উচ্চ তাপমাত্রা মাপা হয়। কত উচ্চ? 500 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। কেমন? তো এইটা দিয়ে তুমি সূর্যের তাপমাত্রা মেপে ফেলতে পারো, পাইরোমিটার। বা ধরো বাত্তা চুল্লির তাপমাত্রা মাপতে চাও, দূরে একটা চুল্লি জ্বলতেছে, এখানে টেম্পারেচার হচ্ছে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার ভেতরে তুমি কোনো থার্মোমিটার ঢুকিয়ে দিয়ে টেম্পারেচার মাপতে পারবে না। দূর থেকে একটা পাইরোমিটার ধরবা, সে বিকিরণের পরিমাণ হিসেব করে টেম্পারেচার তোমাকে বলে দিবে। কপালে যে করোনার সময় যে কপালে ধরে যে টেম্পারেচার চেক করতে দেখছো না, ওইরকম পাইরোমিটারটা দেখতে। আচ্ছা, গেল উষ্ণতামিতির ধর্ম এবং উষ্ণতামিতির পদার্থ পড়ে ফেললাম, বিভিন্ন থার্মোমিটার পড়ে ফেললাম। এবার আসো তাপগতিবিদ্যায় কয়টা সূত্র বলো? আমি জানি সবাই বলবো ভাই 3টা। কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়? এমনই কি আসলে? না, তৃতীয় সূত্র বলে তো কিছু নাই। শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তাই না? এই 3টা সূত্র। তাহলে প্রথমে আমরা শূন্যতম দিয়ে শুরু করি। শূন্যতম সূত্র যে বুঝবে না তাকে আর কিছু বলার নাই। দেখো, মনে করো এইটা এ একটা বস্তু, নিচে আছে মনে করো কি দিব, বি, আর এখানে আছে সি। এর সাথে সি এর কোনো কানেকশন নাই, এদের মাঝখানে অন্তরক পদার্থ দেওয়া। কিন্তু আমরা হিসাব করে দেখছি এ আর বি তাপীয় সাম্য অবস্থায় আছে, বি আর সি তাপীয় সাম্য অবস্থায় আছে। এইখান থেকে আমরা বলতে পারি এ সি এই দুইটা নিজেও তাপীয় সাম্য অবস্থায় আছে। এর থেকে সিম্পল কিছু হয় কিনা আমি জানি না। এই ফাউল সূত্রটা কে দিল বলো তো? এই ফাউল সূত্রটা কে দিল? এই ফাউল সূত্রটা দিল কে? বিজ্ঞানী ফাউলার, তাই না? তাহলে শূন্যতম সূত্রটা কে দিল? ফাউলার, বিজ্ঞানী আর.এইচ. ফাউলার। আচ্ছা, সেটাই লাগবে আমাদের। ওকে, শূন্যতম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? প্রশ্নটা ভালো মতো খেয়াল করো। শূন্যতম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? উত্তর হচ্ছে তাপমাত্রার ধারণা পাই, তাপমাত্রা। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন এই টপিক থেকে, শূন্যতম সূত্রের ব্যবহার কোথায় আছে? উত্তর কি হবে? থার্মোমিটার তৈরিতে, থার্মোমিটার তৈরিতে। তাহলে শূন্যতম সূত্রের আবিষ্কারক ফাউলার, এটা থেকে ধারণা পাই তাপমাত্রার, এটা দিয়ে তৈরি করি থার্মোমিটার। ঠিক আছে, এইখান থেকে এই 3টা তথ্যই। মেডিকেলের ফিজিক্স খুব গোছানো, মানে খুবই স্বল্প, বিশ্বাস করো। বায়োলজি কেমিস্ট্রির তুলনায় ফিজিক্স অনেক অল্প। একটু যদি খালি তুমি বুদ্ধিমান হও, যদি ভাইয়ার ক্লাস করো, এবং মানে যদি ধরো বইয়ের দাগানো লাইনগুলো তুমি পড়ো, দেখবে তোমার সব কমন চলে আসতেছে। আরেকটা কাজ যেটা না করলেই নয়, বলো তো কি? সেটা হচ্ছে যে ইসাক স্যারের বইয়ের পেছনে দেখবা অনেকগুলো অনুশীলনীর অনেকগুলো অবজেক্টিভ আছে। এইগুলো যারা সলভ করবে না, তার 50% পড়া কিন্তু বাকি থেকে যাবে। তারপরে ওই যে 30টার মতো 40টার মতো লাইন দেওয়া আছে, এই অধিক জেনে নাও টাইপের, এই টাইপের, বা সারসংক্ষেপের মধ্যে দেখবে 1, 2, 3 দিয়ে অনেকগুলো লাইন দেওয়া আছে। এগুলোও পড়তে হবে। এগুলো না পড়লে কিন্তু পড়া অর্ধেক হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হবে না। বুঝছো? তাহলে এটা মাস্ট পড়বা। শূন্যতম সূত্র শেষ। এরপর আমরা কোথায় যাব? বুঝতেছো সবাই? আচ্ছা, এরপর তাপীয় সমতা শেষ, তাপমাত্রার ধারণা আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, কাহিনী শেষ। তারপরে বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই। তোমার বইতে যেন কয়টা স্কেল আছে? তোমার বইতে আছে হচ্ছে 3টা স্কেল, তাই না? 3টা স্কেলের কথা লেখা। একটা হচ্ছে সেলসিয়াস,
একটা হচ্ছে কি বলো, আচ্ছা আমরা লিখি স্কেল। কি কি স্কেল আছে তোমার বইয়ে? একটা আছে সেলসিয়াস, তাই না? আরেকটা আছে ভাইয়া কেলভিন, আরেকটা আছে ফারেনহাইট। আমরা আরেকটু বেশি পড়তে চাই, অন্যান্য বইগুলোতে আরও দুইটা আছে, কি বলো তো? একটা আছে হচ্ছে র্যাঙ্কিন, কি বললো জানি, নামটা বুঝবা না, এটার নাম হচ্ছে এই র্যানকিন, ঠিক আছে, ওকে, র্যানকিন। আচ্ছা, আর 5 হচ্ছে রোমার, রোমার, ঠিক আছে। 5টা স্কেলের নাম আমরা এখানে লিখলাম, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, র্যাঙ্কিন এবং রোমার। আচ্ছা, এদের ঊর্ধ্বস্থির বিন্দু কত বলতে পারবা? ঊর্ধ্বস্থির বিন্দু কি বলতো, বা ঊর্ধ্বস্থিরাঙ্ক কে পারবে? ঊর্ধ্বস্থিরাঙ্ক মানে কি? ঊর্ধ্বস্থিরাঙ্ক মানে হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঊর্ধ্বস্থিরাঙ্ক। এবার বলো সেলসিয়াসের ক্ষেত্রে ঊর্ধ্বস্থিরাঙ্ক কত? সবাই পারো ভাই, সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনের ক্ষেত্রে কত? এইটাও পারার কথা ভাই, এটা হচ্ছে 373 ক্যালভিনে পানি বাষ্প হয়ে যায়। ফারেনহাইটের ক্ষেত্রে কত? এটা কি পারবা? দেখি, লিখে ফেলো, জলদি লিখে ফেলো, ফারেনহাইটের ক্ষেত্রে কত? সব কিন্তু এগুলো থেকে আসবে। আচ্ছা, তোমাদের লিখে আসতে একটু দেরি হয়, আমি লিখে ফেলি। ফারেনহাইটের ক্ষেত্রে এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, কেমন? আচ্ছা, এবার এই দুটো তো একটু আনকমন, এই দুটাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। র্যাঙ্কিনের ক্ষেত্রে কত রে? র্যাঙ্কিনের ক্ষেত্রে হচ্ছে ঊর্ধ্বস্থিরাঙ্ক হচ্ছে 600 কত বলো? 672 ডিগ্রি র্যাঙ্কিন, এটা হচ্ছে ঊর্ধ্বস্থিরাঙ্ক। আর রোমারের ক্ষেত্রে কত? 80 ডিগ্রি। এই হচ্ছে এদের অবস্থা। এবার নিম্ন স্থিরাঙ্ক মানে কি বলো? নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে যেই তাপমাত্রায় বরফ পানি হয়ে যায়। বলো সেলসিয়াসে সেটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিনে সেটা কত? 273 ক্যালভিন, তাই তো? আচ্ছা, তারপরে ফারেনহাইটে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। র্যাঙ্কিনের ক্ষেত্রে কত এটা? 492। আর রোমারের ক্ষেত্রে এটা হচ্ছে 0। ওকে, তাহলে এই তথ্যগুলো আমরা শিখছি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক। এবার দেখো এই দুইটার মধ্যে একটা পার্থক্য করা যায় না? সেই পার্থক্য কী নামে ডাকি জানো? আমি জানি না দেখা যাচ্ছে কি না, পার্থক্যটা আমি কই লিখবো? এখানে লিখি, এটা মুছে দিই। ওকে, এই দুইটার মধ্যে যে পার্থক্য, ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করলে যে পার্থক্যটা দাঁড়ায়, তাকে আমরা বলি মৌলিক ব্যবধান। কি বলি রে? মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান কত? এখানে বলো সেলসিয়াসের ক্ষেত্রে কত? 100। কেলভিনের ক্ষেত্রে কত? 100। মানে আমি জাস্ট ঊর্ধ্ব থেকে নিম্ন বিয়োগ করছি। ফারেনহাইটের ক্ষেত্রে 180। র্যাঙ্কিনের ক্ষেত্রে কত? দেখো এইখানেও 180। আর রোমারের ক্ষেত্রে কত? শুধু 80। দেখছো? এই তথ্যগুলো ক্লিয়ার হয়ে গেল আমাদের। এবার আমরা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এই 5টা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। চলো ধৈর্য ধরে দেখতে থাকো কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়। আমি প্রথম যেটা লিখলাম সেলসিয়াস, এরপরে এটা থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করব। নিম্ন স্থিরাঙ্ক কত? 0। এবং নিচে কি দিব? নিচে হচ্ছে ওর মৌলিক ব্যবধান দিব। মৌলিক ব্যবধান কত ছিল সেলসিয়াসের ক্ষেত্রে? 100। একইভাবে ধরো এখানে ফারেনহাইট দিচ্ছি, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক 32, মৌলিক ব্যবধান কত? 180, তাই না? বুঝতেছো সবাই? আচ্ছা, আশা করি বুঝতেছো। তারপর ধরো আমি কেলভিন দিলাম, এখানে কত দিব? নিম্ন স্থিরাঙ্ক 273, এবং নিচে দিব 373 দিলে তো হবে না। মৌলিক ব্যবধান কত? 100 ক্যালভিনের ক্ষেত্রেও। র্যাঙ্কিনের ক্ষেত্রে -492, আর নিচে দিব হচ্ছে 180, তাই না? হ্যাঁ। আর রোমারের ক্ষেত্রে কি হবে বলো? -0, নিচে দিব হচ্ছে 80। এই সম্পর্কটা তোমরা বুঝছো? কি কি করলো ভাইয়া? জাস্ট স্কেলটা লিখলো, সেটা থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করলো, আর নিচে দিল মৌলিক ব্যবধান। এবার এখানে কাটাকাটি করা যায় না রে? কাটাকাটি করলে কি হয়? 20 দিয়ে কাটো। c/5 = f-32 বাই কত বলো? এখানে 9, এখানে k-273, নিচে কত বলো? 5, তারপর র্যাঙ্কিন -492, আর নিচে হচ্ছে কত বলো? 9। আচ্ছা, এরপর r-4। এই হচ্ছে আমাদের 5টা স্কেলের মধ্যে সম্পর্ক। এবার এখান থেকে তোমাকে যেটাই বের করতে বলুক তুমি আশা করি বের করে ফেলতে পারবা, তাই না? এবার বলো আমাদের বডি টেম্পারেচার কত? বডির টেম্পারেচার কত? আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট।
98.4 ডিগ্রি ফারেনহাইট। এটাকে সেলসিয়াস বললে হবে? মোটেও হবে না। এবার আমি তোমাকে বের করতে বললাম যে আমাদের বডির এই টেম্পারেচারটাকে তুমি সেলসিয়াসে প্রকাশ করো, তখন তুমি জাস্ট এই ফারেনহাইটের জায়গায় 98.4 বসিয়ে যদি হিসেব করো, তাহলে সি এর মান কত পাবা জানো? সি এর মান পাবা হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটাই কিন্তু আমাদের বডি টেম্পারেচার। হ্যাঁ, স্বাভাবিক একটা মানুষের শরীরের উষ্ণতা কিন্তু এটাই থাকে। তুমি অ্যান্টার্কটিকা মহাদেশে গেলেও কিন্তু তোমার বডি টেম্পারেচার এইটাই থাকবে, কারণ তুমি কি বলো, সমুষ্ণ শোণিত, তাই না? গরম রক্ত বিশিষ্ট পানি। আচ্ছা, ওকে, তাহলে এইটা গেল। এটাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে আমাদের বডির টেম্পারেচার, সাধারণ বডির তাপমাত্রা কত। সো এটা যেন আমরা পারি। এবং এইখান থেকে আরও একটা প্রশ্ন, তোমার বইয়ে একটা অঙ্ক আছে দেখবা। নর্মালি দেখো ফারেনহাইট আর সেলসিয়াসের যে রিডিং, এই দুটো টেম্পারেচার কিন্তু সেম। মানে আমার বডির এখানে আমি ধরলাম, এই যে আমি গরমটা অনুভব করতেছি, এইটাকেই আমি 98.4 ডিগ্রি ফারেনহাইট বলতে পারি, এটাকেই আমি 36.9 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি। দেখো দুইটা রিডিং কিন্তু, দুইটা পার্ট কিন্তু সেম হলো না। বাট তুমি যদি -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইটে যে দাঁড়াও, এই দুইটা আসলে একই টেম্পারেচারকে মিন করে। দ্যাট মিনস ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে একই টেম্পারেচার মিন করে কোনটা? -40 ডিগ্রি। তুমি কিন্তু তাই জন্যে 36.9 ডিগ্রি সেলসিয়াসকে 36.9 ডিগ্রি ফারেনহাইট বলতে পারবা না। শুধু এই একটা টেম্পারেচারেই ফারেনহাইট এবং সেলসিয়াস একই রিডিং দেয়। ওকে, শেষ। তারপরে আগাই চলো। তাহলে টেম্পারেচার থেকে আমরা পড়ে নিব এই সূত্র দিয়ে, ছোট ছোট অঙ্ক থাকলে আমরা যেন করতে পারি। ওকে ভাইয়া, আমি তাইলে সবসময় 96 থাকলে, আচ্ছা যদি 96 থাকে ভয় পাওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি এটা একটা রেঞ্জে থাকে, 96 না, অ্যাকচুয়ালি ধরো 97 থেকে নিয়ে 99 পর্যন্ত এটা নর্মাল টেম্পারেচার। 99-এর উপর গেলে বা 99.6-এর উপরে গেলে আমরা এটাকে জ্বর বলি, তাও ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এবার আমাকে বলো, আচ্ছা একটু আগের পেজে যাই। এইখানে ডাক্তারি থার্মোমিটার কাকে বলা যায়? সেলসিয়াস স্কেলের থার্মোমিটারকে, নাকি ফারেনহাইট স্কেলেরটাকে, নাকি ক্যালভিনটাকে, নাকি র্যাঙ্কিন, কোনটা বলো? ডাক্তার কোন স্কেলে তোমার বডির টেম্পারেচার মাপে? ফারেনহাইট স্কেলে। তাই ফারেনহাইট স্কেলের আরেক নাম কি জানো? এটাকে আমরা বলি হচ্ছে, কি বলি বলো? এটাকে বলি ডাক্তারি থার্মোমিটার। কই লিখবো? এইখানেই লিখি, ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল মানে কি? মানে রোগ সম্পর্কিত আর কি, বুঝছো? ক্লিনিক্যাল, ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার। আচ্ছা, তাহলে তোমরা যেই থার্মোমিটারটা দেখো নর্মালি বাসায়, সেটা দিয়ে তুমি ঠিক কতটুকু তাপমাত্রা মাপতে পারবা? এটা দিয়ে সাধারণত এই 95 বা 96 থেকে শুরু করে 110 ডিগ্রি 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মাপা যায়। ওই থার্মোমিটারটা দিয়ে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মাপা যায়। তোমার বডির টেম্পারেচার সর্বোচ্চ কত হতে পারে? 105 বা 106 হাইস্ট, এটাও হয় কিনা শিওর না আমি। তাহলে 105 বা 6 ডিগ্রি 105 বা 6 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার তোমার বাসার ওই থার্মোমিটার দিয়ে মাপতে পারবা না, ওই ফারেনহাইট থার্মোমিটার দিয়ে তো মাপতে পারবা। দ্যাট মিনস আমার বডির চরম যে তাপমাত্রা, হাইয়েস্ট যে টেম্পারেচার, সেটা তো আমি ফারেনহাইট স্কেলে মাপতে পারছি, তাই তো? ওই ফারেনহাইট থার্মোমিটার দিয়ে মাপতে পারছি। তাই ফারেনহাইট থার্মোমিটারের আরেক নাম দিয়েছি আমরা চরম থার্মোমিটার। চরম ব্যাপারটা চরম কেন? কারণ আমার বডির চরম তাপমাত্রা, হাইয়েস্ট টেম্পারেচার আমি এই ফারেনহাইট স্কেলেই মাপতে পারি, ওই ফারেনহাইট থার্মোমিটার দিয়ে মাপতে পারি। তাহলে ফারেনহাইট স্কেলের বা ফারেনহাইট থার্মোমিটারের 3টা নাম, ডাক্তারি থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, চরম থার্মোমিটার। এবার তোমাকে জিজ্ঞেস করলো পরম থার্মোমিটার কোনটা বা পরম তাপমাত্রা কোনটা? পরম তাপমাত্রা বলতে আসলে কি বোঝায়? ক্যালভিনকে বোঝায়, বুঝছো? পরম স্কেল বলতে ক্যালভিন স্কেল বোঝায়। আচ্ছা, এবং তোমরা অঙ্কের ক্ষেত্রে কি ভুলটা সবচেয়ে বেশি করো? অনেক সময় সূত্রে থাকে টি, মনে করে এটা এরকম আছে যে T2 - T1 বাই টি, বা ধরো T1 - T2 বাই T1 এরকম আছে। এবার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াস। তুমি T1 এর মান 25 বসায় দাও, T2 এর মান 27 বসায় দাও, এরকম করে ফেলো। তখন কি হয়? অঙ্কটার কোনোভাবেই মিলে না। যখনই বড় হাতে টি দেখবা সূত্রের মধ্যে, তখনই তুমি বুঝবা এই টেম্পারেচারটা আসলে কিসে বসাইতে হবে? কেলভিনে বসাইতে হবে। সেলসিয়াসে বসাইলে অঙ্ক মিলবে না কোনো দিন। বড় হাতের টি দিয়ে আমরা কেলভিন টেম্পারেচার বুঝাই। আর যদি প্রশ্নে ছোট হাতের টি থাকতো, বুঝছো, তাহলে তুমি সেলসিয়াস বসাইতে পারতা। বা থিটা দিয়েও আমরা সেলসিয়াস বুঝাই, কিন্তু বড় হাতের টি থাকলে আমরা কিন্তু টেম্পারেচারটাকে আগে কেলভিনে নিয়ে নিব, তারপরে ব্যবহার করব। ওকে, আচ্ছা বলো দেখি কোন টেম্পারেচারটা সম্ভব না? আমি তোমাকে ধরো টেম্পারেচার দিচ্ছি, এই ধরো 5 ক্যালভিন, -5 ক্যালভিন, 0 ক্যালভিন। মানে কোন টেম্পারেচারের কোনো অস্তিত্ব নেই এই তিনটার মধ্যে? দেখো, -5 ক্যালভিনের কোনো অস্তিত্ব নাই,
কেন? কারণ ক্যালভিন স্কেলে কোনো মাইনাস টেম্পারেচার নাই। ক্যালভিন স্কেলটা শুরুই হয়েছে 0 থেকে, বুঝছো? এই জগতের সর্বনিম্ন তাপমাত্রা কত জানো? -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এর থেকে কম কি হয় না? না। এর থেকে কম হলে কি সমস্যা? এর থেকে কম যদি টেম্পারেচার থাকতো, সেখানে কোনো বস্তুর আয়তন শূন্য হয়ে যেত। সেটা তো আর সম্ভব না, কোনো কিছুর আয়তনকে শূন্য করে দেওয়া, কোনো কিছুকে ভ্যানিশ করে দেওয়া। দ্যাট মিন্স যেহেতু আয়তন শূন্য হওয়া সম্ভব না, সুতরাং -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কম টেম্পারেচারও আসলে সম্ভব না। তাহলে আমরা করলাম কি, এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ক্যালভিন ধরে গণনা শুরু করলাম। তাহলে -272কে ধরলাম কত বলো? 1 ক্যালভিন। এভাবে আগাইতে আগাইতে 0 ডিগ্রি সেলসিয়াসকে কত পাইলাম আমরা? 273 ক্যালভিন। ব্যাপারটা বুঝছো? সো ক্যালভিনে কিন্তু মাইনাস টেম্পারেচার নাই, ক্যালভিনে 0 থেকে শুরু। তাহলে -5 ক্যালভিন বলে কোনো টেম্পারেচারের অস্তিত্ব নাই। ওকে, চলো সামনে আগাই। টেম্পারেচারের কাহিনী শেষ। এবার হ্যাঁ, এবার ধরো ত্রৈধবিন্দু নিয়ে কথা আছে তোমাদের। ত্রৈধবিন্দু মানে কি? ট্রিপল পয়েন্ট মানে কি? এটা এমন একটা তাপমাত্রা যখন কি না একটা পদার্থ কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থাতেই থাকতে পারে। অদ্ভুত লাগলো না? তুমি একটু আইসক্রিমের কথা চিন্তা করো। আইসক্রিম থেকে টুপটুপ পানি পড়তেছে, আবার এখান থেকে দেখবে আইসক্রিম থেকে ধোয়া বেরোচ্ছে, আবার আইসক্রিমটা বরফও, তাই না? তাহলে এখানে দেখো পানি মোটামুটি 3টা অবস্থায় বিরাজ করতেছে। তো এইরকম একটা সিনারিও আমরা তৈরি করতে পারি। এবং এইটা ঠিক কত চাপে? 4.58 মিলিমিটার মার্কারি, এরকম একটা চাপ দেওয়া আছে। এরপর এইখানে তুমি যদি টেম্পারেচারটা 273 দশমিক কত বলো 16 কেলভিন রাখো, তখন এই অবস্থাটা তৈরি করা যায়। তাহলে পরীক্ষাতে আসবে পানির ত্রৈধবিন্দু কত? পানির ত্রৈধবিন্দু হচ্ছে 273.16 কেলভিন। এইটুকু পারলেই হবে। আচ্ছা, তারপরে একটা ছক আছে তোমার বইতে, খেয়াল করবা। ছকের মধ্যে এইখানে দেখবা যে আর্গন আছে, অক্সিজেন আছে, পানি আছে, আবার কিছু ধাতু আছে। ধাতুগুলোর নাম কি? যেমন ধরো রূপা, সোনা, এরকম জিনিসপত্র আছে। তুমি দেখবা গ্যাসগুলোর ক্ষেত্রে বা তরলগুলোর ক্ষেত্রে তুমি ত্রৈধবিন্দু পাচ্ছ, কিন্তু ধাতুগুলোর ক্ষেত্রে সোনা, রূপা, তামা, এদের ক্ষেত্রে তুমি ত্রৈধবিন্দু পাচ্ছ না, ট্রিপল পয়েন্টটা পাচ্ছ না। তুমি পাচ্ছ যেটা, সেটাকে হিমাঙ্ক নামে ডাকছো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমি তোমাকে একটা প্রশ্ন করতেছি, তুমি উত্তর বলো। নিচের কোনটার ত্রৈধবিন্দু নেই? অপশন দিলাম হচ্ছে তোমাকে পানি, আর্গন, অক্সিজেন, আরেকটা দিলাম হচ্ছে মনে করো কি দিব, ধরো রূপা। তাহলে দেখবা তোমার ছকের মধ্যে রূপার হিমাঙ্ক দেওয়া, ত্রৈধবিন্দু দেওয়া নাই। সো এইটুকু খেয়াল করবা। এরপরে আমরা যদি আগাই, এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে আমরা ধাবিত হচ্ছি। শূন্যতম সূত্র এবং তাপমাত্রা কাহিনী পড়া শেষ। তাহলে আসো প্রথম সূত্র। প্রথম সূত্রের গাণিতিক রূপ আগেই না যাই, প্রথমে এই সূত্রটা কে দিলেন জানো? জুল। জুল কি বলছেন বলো? যে পরিমাণ তাপ দিবা, মানে যত বেশি তাপ দিবা তত বেশি কাজ পাবা। তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ, তাই না? এইটা উনি বলছিলেন। এবং এইখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। এই জে কে আমরা কি বলি রে? জুলের তাপীয় গুণাঙ্ক বা এরকম কিছু একটা বলে, তাই না? বা জুলের তাপীয় সাম্যাঙ্ক এরকম বলে। আচ্ছা, এই পর্যন্ত জুল বলে গেল। তারপর ব্যাপারটাকে খুব সাধারণভাবে বিবৃত করলো বিজ্ঞানী ক্লসিয়াস। বিজ্ঞানী ক্লসিয়াস এসে বলল যে এই প্রথম সূত্রের কথাটাই উনি একটু অন্যভাবে ঘুরিয়ে বলল। উনি বলল তুমি যতখানি তাপ দিবা, মনে করো তুমি ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছ, তার কিছু পরিমাণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হবে, বাকি কিছু পরিমাণ ওই সিস্টেমে কাজ করবে। এইটাকে বিজ্ঞানী ক্লসিয়াস বললেন। এটাকে বলে ক্লসিয়াসের বিবৃতি আর কি, যে একটা সিস্টেমে কিছু পরিমাণ তাপ প্রদান করা হলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে কাজে লাগে, বাকি অংশ কাজে রূপান্তরিত হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা প্রথম সূত্রের গাণিতিক রূপ বলতে পারি। এই সূত্রের তাৎপর্য কি জানো? এইটা এক হচ্ছে শক্তির নিত্যতার সূত্রের একটা বিশেষ রূপ। শক্তির নিত্যতার সূত্রের বিশেষ রূপ। তাহলে পরীক্ষাতে আসলো নিচের কোনটা শক্তির নিত্যতার সূত্রের বিশেষ রূপ? তুমি বলবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, দ্বিতীয়ত এইখানে তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। তাপ এবং কাজের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছি না? এই যে কাজ, এই যে তাপ, এই যে কাজ, এই যে তাপ, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারছি। তৃতীয়ত এখানে একটা কথা লেখা আছে, তুমি যদি তাৎপর্যটা পড়ো দেখবা 4 নম্বর পয়েন্টে একটা কথা লেখা আছে। এই সূত্র থেকে আমরা জানতে পারি তাপ এবং কাজ এই দুইটা একে অপরের সমতুল্য। দেখো, সমতুল্য শব্দটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এটা চেঞ্জ করে দিবে। ওরা বলবে নিচের কোনটা সত্য নয়, এবং ওইখানে পয়েন্টটা দিবে তাপ এবং কাজ একে অপরের সমান। বলো, একে অপরের সমান কি আসলে?
যে পরিমাণ কি ওই পরিমাণ কি ডব্লিউ? না, সমান না, বাট সমতুল্য। তাপ দিলে কাজ হচ্ছে, সমতুল্য বাট সমান না। ওকে, তাহলে এটা এই সমতুল্য শব্দটা ভালো মতো খেয়াল করলা, তাৎপর্যগুলো মোটামুটি রিডিং পড়ে ফেললা, শেষ। আচ্ছা, মনে করো আবার পুরনো পড়া, শূন্যতম সূত্র থেকে আমরা কিসের ধারণা পেয়েছিলাম? তাপমাত্রার। কি বানিয়েছিলাম? থার্মোমিটার। প্রথম সূত্র থেকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? কে বলবে? লিখে ফেলো। এইটার ধারণা পাই। এটা মানে কি? এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, বুঝছো? এই অভ্যন্তরীণ শক্তির ধারণা আমরা প্রথম সূত্র থেকে পাই। আচ্ছা, ধারণা গেল। এবার প্রথম সূত্রের প্রয়োগ বলেন ভাই। প্রথম সূত্রের প্রয়োগ কোথায়? শূন্যতম সূত্রের তো প্রয়োগ করছিলেন থার্মোমিটারে। এটার প্রয়োগ হচ্ছে যে তাপ এবং কাজের মধ্যে যে সম্পর্ক পাচ্ছি এইটাই। তাহলে প্রথম সূত্রের থেকে ধারণা পাচ্ছি অভ্যন্তরীণ শক্তির, এবং এটার প্রয়োগ হচ্ছে কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপনে। এবার আসো, অভ্যন্তরীণ শক্তি কথার মানে কি? মনে করো এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে গ্যাসের অণু আছে। এই অণুগুলোর মধ্যে একটা হচ্ছে যে স্থিতিশক্তি লুকানো আছে, ওদের নিজস্ব স্থিতিশক্তি, তাই তো? আবার এখানে তুমি তাপ দিচ্ছ, এতে করে অণুগুলো ছোটাছুটি করতেছে, তার মানে এদের একটা গতিশক্তিও আছে। তাহলে এই যে গ্যাসের অণুগুলোর আণবিক স্থিতিশক্তি এবং তাপীয় গতিশক্তি, ওদের অণুর মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে, এটাকে আমরা আণবিক স্থিতিশক্তি বলছি, এবং তাপ দেওয়ার ফলে ওরা গতিশীল হচ্ছে, এটাকে তাপীয় গতিশক্তি বলছি। এই দুইটা শক্তিকে যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাবা বলো? অভ্যন্তরীণ শক্তি পাবা, অভ্যন্তরীণ শক্তি, ইউ। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি মাপতে পারি না। আমরা শুধু এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাপতে পারি, শুধু ডি ইউটা মাপতে পারি। কখনোই আমরা একটা সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তি কত আছে সেইটা মেপে দেখাতে পারি না। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তিও শেষ। এবার আসো আমরা তাপগতীয় পরিবর্তন নিয়ে পড়ি। তাপগতীয় পরিবর্তন আছে 4টা, সেই 4টা পরিবর্তনে প্রথম সূত্রের অবস্থা কেমন দাঁড়ায় সেটা একটু দেখি। আমরা আমাদের ইম্পর্টেন্ট পড়াতে ঢুকছি, প্রথম অংশের থেকে ধীরে ধীরে ইম্পর্টেন্টের দিকে আরও আগাচ্ছি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে অনেকেই কিন্তু হাল ছেড়ে দিয়েছে, তাই না? শুরু করেছিলাম কয়জন? প্রায় 1500 মানুষ। এখন আছো কয়জন? প্রায় 1100 মানুষ। তো যারা ঝরে যাওয়ার ঝরে গিয়েছে, তোমরা যারা রয়ে গেছো তারা থেকে যাও, কেমন? কষ্ট করে যাও, স্ট্রাগল করে যাও, আপনি কিন্তু কিছু আসবে না। আচ্ছা, আসো কি নিয়ে কথা বলবো? তাপগতীয় পরিবর্তন। 4টা পরিবর্তনের নাম লিখেন ভাই। আচ্ছা, আমরা এইখানেই লিখে ফেলি। আচ্ছা দেখো, একটা পরিবর্তন হচ্ছে সমষ্ণ পরিবর্তন, সমষ্ণ। আরেকটাকে বলতেছি রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। আরেকটাকে বলতেছি সমচাপ, আরেকটাকে বলতেছি সম আয়তন, সম আয়তন। দেখো, যদি এবার প্রশ্ন আসে নিচের কোনটা তাপগতীয় পরিবর্তন নয়, এবার একটা অপশন দিলাম, ধরো আমি অপশনগুলো দিলাম রুদ্ধতাপীয়, সমষ্ণ, সমতাপ, সম আয়তন। সমতাপ বলে কি কোনো পরিবর্তন আছে রে? নাই। সমচাপ আছে, বাট সমতাপ বলে কিছু নাই। তাহলে বই লিখে রাখতে পারো, সমতাপ বলে কিছু নাই, সমতাপ বলে কোনো পরিবর্তন নাই। আসো এবার এগুলো বোঝার চেষ্টা করি। সমষ্ণ, রুদ্ধতাপীয়। আচ্ছা, মনে করো এটা একটা সিস্টেম। আচ্ছা, সিস্টেম কয় ধরনের আছে জানো? সিস্টেম আছে 4 ধরনের, সরি সিস্টেম আছে 3 ধরনের। আচ্ছা, এখানে সিস্টেম পড়ায়নি। কি কি রে? দেখো, মনে করো এটা একটা সিস্টেম, এখানে একটু ফাঁকা আছে, এখানে মনে করো কিছু গ্যাসের অণু আছে, তুমি এদেরকে তাপ দিচ্ছ, বা ধরো এখানে পানি আছে, তাহলে এই পানির বাষ্পগুলো এদিক দিয়ে বেরোয় যাবে না, তাহলে এই সিস্টেম থেকে ভর বেরোইতে পারতেছে, আবার তাপ শক্তিও তো বেরোয় যেতে পারে। তাহলে এমন একটা সিস্টেম যেখান থেকে ভর এবং তাপ শক্তি দুটাই বেরোয় যাচ্ছে, এটাকে কি নামে রাখবা? তুমি বলবা ভাই এটা উন্মুক্ত সিস্টেম, এইখান থেকে তাপ এবং শক্তি এবং ভর দুইটাই উন্মুক্ত হতে পারে। এখন তুমি কি করলা? এই জায়গাটা সিলগালা করে দিলা। এখন দেখো, এই দিক থেকে কি কোনো অণু বেরোতে পারবে? পারবে না, কিন্তু শক্তি তো বেরোবেই, তাপ শক্তি বাইরে বেরোতে পারে, কিন্তু এখানে কোনো গ্যাসের অণু বাইরে বেরোতে পারছে না। এমন সিস্টেমকে তুমি কি বলবা? তুমি বলবা ভাই এটা বদ্ধ সিস্টেম, যেখান থেকে শুধু শক্তি বেরোবে, শুধু শক্তি বাইরে যাবে। আচ্ছা আচ্ছা, যদি এমন হয় যেটা চারপাশে তুমি তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে মুড়িয়ে নিচ্ছ, যেন তাপও না বেরোতে পারে, তখন এটাকে কি নামে ডাকবা? লিখতেছো তোমরা? লিখে ফেলো, কিন্তু যারা পারো তারা লিখে ফেলো। হ্যাঁ, ডিইউ ইকুয়াল টু ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ এগুলো লিখো পরীক্ষাতে, তাহলে খুব নাম্বার দিবে। আচ্ছা, তাহলে এটাকে কি বলবা বলো? এটাকে বলবা বিচ্ছিন্ন সিস্টেম, তাই না? এটাকে বলবা বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে বিচ্ছিন্ন সিস্টেমে
শক্তিও বেরোতে পারবে না, ভরও বেরোতে পারবে না, কিচ্ছু বেরোতে পারবে না, রাইট? ওকে, আসো। আচ্ছা, আমরা এখানে চলে আসি। মনে করো এটা একটা সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে তার পিস্টন। আচ্ছা, সমুষ্ণ কথাটাকে একটু ভাঙো তো। সমান উষ্ণতা, তাই না? উষ্ণতা মানে কি রে? উষ্ণতা মানে কি তাপ নাকি তাপমাত্রা? এটা একটু বলো আমাকে। উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা, তাই না? তাহলে সমান তাপমাত্রা কথাটার মানে হচ্ছে সমান তাপমাত্রা। তাহলে কি আমি এখানে ডিটি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি? লিখতে পারি, কারণ তাপমাত্রার পরিবর্তন শূন্য হলেই সেটাকে আমি সমান তাপমাত্রা বলতে পারি, তাই না? কিন্তু রুদ্ধতাপীয় ক্ষেত্রে কি আমি ডিটি ইজ ইকুয়াল টু 0 লিখবো? না, এখানে ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে না। ডিটি ইজন্ট 0। রুদ্ধতাপ, দেখো এই কথা মানে হচ্ছে, মনে করো এই সিস্টেমে 200 জুল তাপ ছিল ভেতরে। এই সিস্টেমের ভেতরে 200 জুল তাপ লোকানো ছিল, এবং এটাকে তুমি সংকুচিত করো বা প্রসারিত করো, 200 জুল তাপ ভেতরেই থাকবে। এর থেকে কোনো তাপ বাইরে বেরোবে না, কোনো তাপ ভেতরেও ঢুকবে না। তার মানে এখানে তাপের পরিবর্তনটা আসলে শূন্য। ডি কিউ ইজ ইকুয়াল টু 0, ডিটি ইজন্ট 0। কেন ভাই, ডিটি কি শূন্য হতে পারে না? না। কেন? তুমি যখন দেখো এটাকে প্রসারণ করবা, বা ধরো মানে সিস্টেমটা প্রসারিত হচ্ছে, আয়তন বাড়তেছে, তাহলে 200 জুল তাপ অনেকখানি আয়তনের মধ্যে, অনেকখানি জায়গার মধ্যে ছড়িয়ে পড়তেছে। এতে করে কি হতে পারে? এতে করে ওর তাপমাত্রা ফল করতে পারে, তাপমাত্রা একটু কমে যেতে পারে। আবার তুমি যদি এটাকে সংকুচিত করো, তাহলে অল্প জায়গায় যদি 200 জুল তাপ থাকে, তাহলে জায়গাটা একটু বেশি উষ্ণ হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে। অতএব আমি দেখতেছি যে রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বেড়ে যায়, রুদ্ধতাপীয় প্রসারণ করলে তাপমাত্রা কমে যায়। তাহলে তো আমি ডিটি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি না। তাপমাত্রার পরিবর্তন তো শূন্য না, এটা তো বাড়তেছে কমতেছে, তাই না? তাপটাকে যদি আমি ফিক্স রাখতে যাই, তাহলে তাপের পরিবর্তন হচ্ছে, সুতরাং ডিটি ইজন্ট 0। আবার এখানে খেয়াল করো, এইখানে কিন্তু তুমি যদি দেখো সমষ্ণর ক্ষেত্রে তুমি কি চাও, যে এটার ভেতরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, এটা যেন 30ই থাকে, এটা যেন একটু না বাড়ে, একটু যেন না কমে। তো তুমি যদি এটাকে প্রসারণ করো বা সংকোচন করো, আচ্ছা যদি প্রসারিত হয়, তাহলে দেখো এটার তাপমাত্রা ফল করতে পারে, প্রসারণ হলে তাপমাত্রা কমে যেতে পারে। তো তাপমাত্রা তো 30 রাখতে হবে, এই জন্যে তোমাকে এটা প্রসারণের সময় তোমাকে তাপ দিতে হবে, তাপ প্রদান করে তাপমাত্রাটাকে অ্যাডজাস্ট করতে হবে, 30 রাখতে হবে। আবার যদি তুমি এটাকে সংকোচন করো, তখন তার তাপমাত্রা বেড়ে যেতে পারে, তখন ভেতর থেকে কিছু তাপ সরিয়ে নিয়ে এটাকে আবার অ্যাডজাস্ট করে 30 ডিগ্রি সেন্টিগ্রেডই রাখতে হবে। অতএব আমি দেখতেছি সমষ্ণর ক্ষেত্রে তাপ দিতে হয় অথবা তাপ বাইরে বের করে নিতে হয়, তাই না? তাহলে এখানে কি তাপের পরিবর্তন শূন্য হচ্ছে? না, তাপ তো মাঝে মধ্যে তুমি দিচ্ছ, তাপ আবার নিয়ে নিচ্ছ, তাহলে তাপের পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস ডি কিউ ইজন্ট 0। ওকে, দুটো লাইন আমরা বুঝতে পারলাম, সমষ্ণর ক্ষেত্রে এইটা আর রুদ্ধতাপের ক্ষেত্রে এইটা। আচ্ছা, এবার আসো, তুমি আমাকে বলো কার চারপাশে কেমন মাধ্যম থাকা উচিত, কেমন কেমন পাত্রের সিস্টেমে ওদেরকে রাখা উচিত। দেখো রুদ্ধতাপের মধ্যে আমরা তাপকে বেরোতে দিতে চাই না, তাপ যেন বাইরে না বেরোয়, এর জন্য আমরা কি করব, এর চারপাশে তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে ঢেকে দিব না, এর চারপাশটা তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে এরকম করে ঢেকে দিব। এবং এখানে যে মাধ্যম আছে, এই মাধ্যমের তাপগ্রাহিতা, তাপ গ্রহণ করার যে প্রবণতা, সেটা যেন কম থাকে। বুঝছো? মাধ্যমের তাপগ্রাহিতা যদি বেশি হয়, তাহলে মাধ্যম ওকে ইনফ্লুয়েন্স করবে, এই তাপ নেওয়া, একটু তাপ নেও না, একটু নেও না। কিন্তু ও তো তাপ নিতে চায় না, ও তো রুদ্ধ তাপ, তাপকেও আবদ্ধ করে রাখছে, তাপ নিতেও চায় না, দিতেও চায় না। তাই চারপাশটা কি থাকবে বলো, কুপরিবাহী পদার্থ দিয়ে ঢাকা থাকবে, কুপরিবাহী। আচ্ছা, এবার আসো সমুষ্ণ। সমুষ্ণর ক্ষেত্রে তোমাকে তাপ দিতে হচ্ছে, কখনো কখনো তাপ সরিয়ে নিতে হচ্ছে। তাহলে তো এখানে কুপরিবাহী পদার্থ দিলে হবে না, কুপরিবাহী দিলে তো তুমি এই কাজটুকু করতে পারবে না। তাই এখানে যে পাত্রটা ব্যবহার করবে সেটা কেমন বলো, সেটা হচ্ছে সুপরিবাহী, তাই না? সেটা হচ্ছে সুপরিবাহী, সুপরিবাহী। এবং এইখানে মাধ্যমের তাপগ্রাহিতা কেমন হবে, তাপগ্রাহিতা উচ্চ হবে। এখানে মাধ্যম তাপ ধরে রাখতে পারবে, তাপ গ্রহণ করাইতে ওকে হেল্প করবে আর কি। হ্যাঁ, এখানে মাধ্যমের তাপগ্রাহিতা উচ্চ হবে। তাহলে এই কথাগুলো আমরা শিখলাম। এখন দেখো বয়েলের সূত্র কে মেনে চলবে, বয়েলের সূত্র কি, পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটা আমরা বয়েলের সূত্র থেকে পাই না। সমষ্ণ পরিবর্তন এই বয়েলের সূত্র মেনে চলবে, রুদ্ধতাপ মেনে চলবে না। না, রুদ্ধতাপের ক্ষেত্রে বয়েলের সূত্রের অবস্থা কেমন দাঁড়াবে, পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। ভাই এটা কি লিখলেন, এই গামা কোত্থেকে আসলো ভাই? এই মেহেদি ভাই লাইট মিস না, এই তোমাদের হৃদয় ভাই এখানেই আসবে, কেমন? আমাদের ক্লাস চলতে থাকবে, ক্লাসের মধ্যেই আমরা রেজাল্ট দিয়ে দিব, এরপর মনে করো আবার ক্লাস চলতে থাকবে, কেমন? আজকে একটু দীর্ঘ সময় থাকতে থাকো। আচ্ছা, হৃদয় এখনো আসে নাই, আসলেই আমি ডাক দিয়ে এখানে ঢুকাই নিব, সমস্যা নেই, এখানে দেখাই দিব তোমাদের, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা দেখো, এই গামা কি বলেন, এই গামাকে
এই গামা আসলে একটা অনুপাত, কিসের অনুপাত বলো তো? গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সিপি বাই সিভি। সিপি সিভি কি রে? সি দিয়ে আমরা বুঝাই মোলার, কি বুঝাই বলো? আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। ভাই নিচে পি কেন দিচ্ছেন, নিচে ভি কেন দিচ্ছেন ছোট করে? সিপি দিয়ে বুঝাচ্ছি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর ভি দিয়ে বুঝাচ্ছি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাই না? গামার মান সবসময় একের থেকে বেশি হয়, জানো? বলো গামা ইজ ইকুয়াল টু 1.4, এই কথার মানে কি? গ্যাসটা কয় পরমাণু? দ্বি পরমাণু, তাই না? আচ্ছা, তাহলে দ্বি পরমাণু। আচ্ছা, গামার মান হচ্ছে 1.33, তাহলে গ্যাসটা কয় পরমাণু? 3 পরমাণু। দেখো 3 তিনটা আছে, তাই এটা 3 পরমাণু। আর গামার মান যদি হয় 1.67, তাহলে এটা গ্যাসটা কয় পরমাণু? 1 পরমাণু, তাই না? এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, ওজোন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? তাড়াতাড়ি লিখো। লিখতেছো? ওজোন গ্যাসের ক্ষেত্রে গামার মান? ওজোন গ্যাসের ক্ষেত্রে গামার মান কি হবে? 1.33 হবে, কারণ ওজনের মধ্যে কি আছে বলো? 3টা পরমাণু আছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? 1.33 হবে, কেন? কারণ 3টা পরমাণু আছে। ভাই মিথেনে তো 5টা পরমাণু আছে, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে 1.33, মানে এটা 3 পরমাণু বা বহু পরমাণু। সবার ক্ষেত্রে গামার মান 1.33। গামার ইম্পর্টেন্সটা কি ভাই? গামা দিয়ে কি শুধু আমরা এক পরমাণু দ্বি পরমাণু এগুলোই জানতে পারি, নাকি আরও কিছু জানা যায়? তোমার বইতে লেখা আছে গামার আরও 2টা ইম্পর্টেন্স। একটা হচ্ছে এটা দিয়ে শব্দের বেগ নির্ণয় করা যায়। গামা দিয়ে কি করা যায়? শব্দের বেগ। আচ্ছা, আর কি করা যায়? আণবিক বিন্যাস জানা যায়। এই যে এটাই তো আণবিক বিন্যাস, তাই না? আণবিক বিন্যাস। এবং রুদ্ধতাপের ক্ষেত্রে এই যে পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে বয়লের সূত্র প্রকাশ করতে রুদ্ধতাপের ক্ষেত্রে গামার দরকার হচ্ছে। আচ্ছা, সিপি বাই সিভি নিয়ে কথা বলছি, তাহলে বলো যেহেতু গামার মান সবসময় একের থেকে বড়, এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি না যে অলওয়েজ সিপি ইজ গ্রেটার দেন সিপি? এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এবং এটা যদি বিয়োগ করি, সিপি থেকে যদি সিভি বিয়োগ করি, তাহলে কি দাঁড়ায় জানো? আর মানে কি রে? মোলার গ্যাস ধ্রুবক। আর এর মান মনে আছে এসআই এককে? 8.31 জুল পার ক্যালভিন পার মোল, মনে পড়ে? আচ্ছা, আর লিটার অ্যাটমসফিয়ার এককে কত ছিল আর এর মান? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, তাই না? আচ্ছা, যদিও সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, তবুও দেখি তুমি আমাকে বলো, যদি আমরা আর এর মানকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা কোন ধ্রুবকটা পাই? আর এর মানকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কোন ধ্রুবক পাই? একটু বলো। নিষ্ক্রিয় গ্যাসের গামা কত? তুমি বলো নিষ্ক্রিয় গ্যাসের গামা কত? নিষ্ক্রিয় গ্যাস মানে এক পরমাণু, তাই না? নিষ্ক্রিয় গ্যাস তো অনুগঠন করে না, ওটা তো একলা একলা থাকে। তাহলে এক পরমাণুকের ক্ষেত্রে 1.67, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে 1.67। বলতেছো? এই নাহার হীরা বলে ফেলছো সবার প্রথমে, বোলসম্যান ধ্রুবক। ভেরি গুড। আচ্ছা, বোলসম্যান ধ্রুবকের মান লিখে ফেলো দেখি এখন, যদি এই চ্যাপ্টারে পড়া না, কিন্তু পড়া লতার মতো পেঁচিয়ে যাচ্ছে। বোলসম্যান ধ্রুবকের মান পারবা? আচ্ছা, লিখতে থাকো পারলে। ওকে, আমরা কতদূর আগালাম বলো? সিপিসিভি নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, শেষ। সিপিসিভি থেকে আর কিছু পড়তে হবে না, খালি তুমি হাইস্টোদের সমীকরণটা পড়তে পারো, যে সিপি ইজ ইকুয়াল টু এই ডেল কিউ বাই ডি টি ডেল টি, আর নিচে হচ্ছে মোল দিয়ে ভাগ করা। সিভির ক্ষেত্রেও একই জিনিস। এককটা পড়তে পারো। একক কি হবে বলো? কিউ এর একক হচ্ছে জুল, টি এর একক হচ্ছে মানে নিচে যেহেতু তাহলে পার ক্যালভিন, আর এন এর জন্য পার মোল, তাই না? জুল পার ক্যালভিন পার মোল। আচ্ছা, মানে আর এর এককের মতোই এটার একক। আচ্ছা, এটাকে একপাশে সরিয়ে রেখে আবার এইদিকে মনোযোগ দাও। এখন আমি কি করব? একটা গ্রাফ আঁকবো। কিসের গ্রাফ? পিভি গ্রাফ, বয়লের সূত্রের যে গ্রাফ। বলো তো এই গ্রাফটাকে কি নামে ডাকা যায়? এই গ্রাফটাকে কি আমি আইসো বার বলবো, আইসো থার্ম বলবো, নাকি আইসো কোর বলবো? এই যে ধরো একটা পিভি গ্রাফ আমি আঁকতে চাচ্ছি, কি বলবো? এইখানে টেম্পারেচার ফিক্স না? পিভি গ্রাফের ক্ষেত্রে টেম্পারেচার ফিক্স, তাহলে এটাকে বলবো আইসো থার্ম। বয়লের সূত্রে যে গ্রাফ পাই সেটাকে বলি আইসো থার্ম, তাই না? আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কি ফিক্স থাকে? দেখো, বয়েল মানে তো ফুটানো, তাই না? তাহলে এই ফুটানোর সাথে তাপমাত্রা রিলেটেড, এখান থেকে মনে রাখবা এখানে তাপমাত্রা ফিক্স। আর চার্লসের ক্ষেত্রে চার্লসের চ আছে, চাপে চ আছে, তাহলে চার্লসের ক্ষেত্রে চাপটা ফিক্স। যাক, ওইটা আমরা পরে পড়াবো। পিভি গ্রাফ যদি আঁকো সমষ্টি বয়েলের সূত্র মেনে চলে, এটা গ্রাফটা এরকম হবে, বুঝছো? এইটাকে নর্মালি বলে হচ্ছে, মানে এটা এই রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে। এবং এইটার বাংলা তোমার ইসাক স্যারের বইতে কি করেছে? পরাবৃত্ত। হাইপারবোলা মানে জানি তো আমরা অধিবৃত্ত,
কিন্তু ইসাক স্যারের সব জায়গাতেই এটাকে পরাবৃত্ত বলা। তাই এই ক্ষেত্রে যদি সমষ্ণ লেখার ক্ষেত্রে কীরকম গ্রাফ পাওয়া যায় এটা যদি প্রশ্নে আসে, অপশনে যদি হাইপারবোলা থাকে তাহলে তো কথা নাই, হাইপারবোলায় দাগাই দিবা, এখানে কোনো ভুল নাই। আচ্ছা, যদি পরাবৃত্ত থাকে পরাবৃত্ত দাগাবা, যদি অধিবৃত্ত থাকে অধিবৃত্ত দাগাবা। যদি ভাই দুইটাই থাকে, যে আয়তাকার পরাবৃত্তাকার আয়তাকার অধিবৃত্তাকার, তাইলে কোনটা দাগাবো? ইসাক স্যারের বইতে যেহেতু এই হাইপারবোলাকে পরাবৃত্ত বলছে, তুমি এটাকে পরাবৃত্তই দাগাবা। আমরা এই বইটাকে একদম ডাইহার্ট ফলো করব, বুঝছো? কারণ স্যাররা এই বই দেখে প্রশ্ন করেন তো, এবং স্যাররা বইয়ের উত্তরটাই নেন। তো কনফিউশনের জায়গাগুলো যে আসলে এইরকম সিচুয়েশনে ডু অর ডাই সিচুয়েশনে আমি কী করব, সেটা যে যখন যেই চ্যাপ্টার পড়াই তখন আমি কিন্তু বলে দিই। তাহলে এটা যদি অপশনে আসে, আশা করা যায় পরাবৃত্ত অধিবৃত্ত দুইটাই অপশনে একসাথে থাকবে না, হাইপারবোলা কথাটা থাকবে। কিন্তু যদি থাকে তাহলে ইটস বেটার তুমি পরাবৃত্ত দাগাও, কারণ স্যারের বইতে এটা স্পষ্ট করে লেখা সমষ্ণ লেখাটা কীরকম হয়, আয়তাকার পরাবৃত্ত হয়। আচ্ছা আসো, এবার এই পিভি গ্রাফটা যদি রুদ্ধতাপের ক্ষেত্রে আঁকো, গ্রাফটা কেমন হবে জানো? এরকম হবে। খেয়াল করে দেখো, সমষ্ণ থেকে রুদ্ধতাপের লেখটা কিন্তু বেশি খাড়া হয়েছে, তাই না? একটু খাড়া হয়েছে। কত গুণ খাড়া রে? গামা গুণ খাড়া, রাইট? কত গুণ? গামা গুণ খাড়া। ওকে, আমরা কিন্তু সমষ্ণ এবং রুদ্ধতাপের সকল বৈশিষ্ট্য মোটামুটি দেখে ফেলছি, বুঝছো? এবং এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার সামনে যদি বই খোলা থাকে, তুমি এক নজরে একটু এই সমষ্ণ এবং রুদ্ধতাপের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোতে চোখ বুলিয়ে ফেলতে পারো। আচ্ছা, ওকে, এইবার আমাকে বলো, এইটুকু যদি বুঝে থাকো, সমচাপ সমায়তন আমরা পরে পড়তেছি, এখানে এই দুইটাই পড়াইনি। আচ্ছা, সমষ্ণর ক্ষেত্রে প্রথম সূত্রের গাণিতিক রূপটা কেমন হবে তুমি আমাকে বলো। প্রথম সূত্র মনে আছে? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা ছিল প্রথম সূত্র। আমরা বললাম সমষ্ণর ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন শূন্য, তাই তো? ডিটি ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা জানো কি না এই ব্যাপারটা? ডিইউ ইজ ইকুয়াল টু সিভিডিটি, এরকম একটা সূত্র আছে, বুঝছো? ডিইউ ইজ ইকুয়াল টু কি বলো? সিভিডিটি। সিভি মানে তো তুমি জানোই, মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, তো ডিটি এটা যদি 0 হয়ে যায়, সিভি যতই হোক না কেন, ডিইউ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে আমাকে বলো, সমষ্ণ প্রক্রিয়ায় যেহেতু ডিটি ইজ ইকুয়াল টু 0 আমরা স্বীকার করছি একটু আগে, সুতরাং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়? 0 হয়। আর তাই যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথম সূত্রে গাণিতিক রূপ কি পাবো বলো? সমষ্ণর ক্ষেত্রে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, যেই পরিমাণ তাপ দিচ্ছ সেই পরিমাণই কাজ হচ্ছে, বুঝতেছো? আচ্ছা, তাহলে তোমাকে ধর একটা প্রশ্ন দিলাম। কি প্রশ্ন? একটা সমষ্ণ, একটা সিস্টেম সমষ্ণ প্রক্রিয়া চলতেছে ওইখানে, এবং সেইখানে 300 জুল তাপ প্রদান করা হলো, কত জুল কাজ পাওয়া যাবে? একটা সিস্টেমে সমষ্ণ প্রক্রিয়া চলছে, সেখানে 300 জুল তাপ প্রদান করা হলো, কত জুল কাজ পাওয়া যাবে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তোমরা উত্তরটা পারলে লিখে ফেলো জলদি। লিখতেছো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, সবাই পারতেছে 300 জুল। কিছু না ভাই, কিছু না তো। ও, দেখলাম হৃদয় আসছে কিনা, ওরা হৃদয়ের অপেক্ষায় প্রহর গুনতেছে। আচ্ছা, সবাই পারছে 300 জুল, ভেরি গুড। যদি বলতাম একটা সমষ্ণ প্রক্রিয়ায় 300 জুল তাপ প্রদান করা হলো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তাহলে তুমি একদম চোখ বন্ধ করে বলে দিতা যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0, কারণ সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। এটা তাহলে মাথায় ঢুকাই ফেলে, এটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি দেখি রুদ্ধতাপের ক্ষেত্রে এই লেখাটা কীরকম হয়। রুদ্ধতাপ, রুদ্ধ। আচ্ছা বলো তো, কোনটা দ্রুত প্রক্রিয়া আর কোনটা ধীর প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া এটা খুব ধীরে ধীরে সংঘটিত হয়, বুঝছো? এটা একটা ধীর প্রক্রিয়া। আর রুদ্ধতাপে দেখো একটা দ আছে না, এই দ দিয়ে তুমি মনে রাখবা দ্রুত। রুদ্ধতাপীয়টা দ্রুত প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা যাব, তার আগে আমরা একটা জিনিস বুঝে আসতে চাই। মনে করো এটা আমাদের সিস্টেম, কেমন? এই সিস্টেমে এটা হচ্ছে পিস্টন। ওকে, সিস্টেম নিজে কাজ করতেছে, এই কথার মানে কি জানো? সিস্টেম প্রসারিত হচ্ছে, এই গ্যাসের আয়তনটা প্রসারিত হচ্ছে, তখন আমরা বলবো সিস্টেম নিজে কাজ করছে। তাহলে যদি প্রসারিত হয় তখন ডিডব্লিউকে আমরা ধনাত্মক ধরবো। এই কথার অর্থ কি? এই কথার অর্থ ভালো করে মনোযোগ দিয়ে শুনো, এটা যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক পারবা না। কি বললো ভাইয়া বলো? একটা সিস্টেম প্রসারিত হচ্ছে,
এই কথার মানে হচ্ছে সিস্টেম নিজের উপর কাজ করতেছে, এবং তখন আমরা কাজকে কি ধরি, ধনাত্মক ধরি, যে সিস্টেম নিজে কাজ করতেছে। ওকে, আর তুমি যদি সিস্টেমের উপর কাজ করো, বাইরে থেকে পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে, তাহলে অ্যাকচুয়ালি সিস্টেম কি হয়, সংকুচিত হয়। বুঝছো? সিস্টেম সংকুচিত হলে ডিডব্লিউ কেমন হয়, নেগেটিভ হয়। তাহলে সিস্টেম প্রসারিত হলে নিজে নিজে কাজের ক্ষেত্রে এটা ধনাত্মক। সিস্টেম তুমি কাজ করলে বা বাইরে থেকে কাজ করলে সংকুচিত হয়, এবং সংকুচিত হলে ডিডব্লিউ কীরকম হয়, ঋণাত্মক হয়। আচ্ছা, এবার বলো ডিইউ যদি পজিটিভ হয়, ডিইউ হচ্ছে পজিটিভ, এই কথার মানে কি? এই কথার মানে এই সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বেড়েছে। ডিইউ নেগেটিভ, এই কথার মানে কি? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই? না, ব্যাপারটা এরকম না। ডিইউ নেগেটিভ মানে হচ্ছে এই সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি কমেছে। আচ্ছা, একইভাবে আরেকটা প্রশ্নের উত্তর দাও, কি দিবা বলো? ডিডব্লিউ বলে ফেলছি, ডিকিউ পজিটিভ, এই কথার মানে কি? ডিকিউ পজিটিভ এই কথার মানে হচ্ছে সিস্টেমে তুমি তাপ প্রদান করছো, মোমবাতি দিয়ে সিস্টেমে তাপ দিতেছো, তাহলে ডিকিউ কীরকম, পজিটিভ। মানে সিস্টেম তাপ গ্রহণ করলে সেটা তুমি ডিকিউ এর সামনে যদি প্রশ্নে বলে দেয় যে সিস্টেম 300 জুল তাপ গ্রহণ করলো, তাহলে তুমি প্লাস 300 জুল বসাবা ডিকিউ এর জায়গায়। যদি বলে সিস্টেম 300 জুল তাপ বর্জন করলো, তাহলে তুমি ডিকিউ এর জায়গায় মাইনাস 300 জুল বসাবা। বর্জন করলে ডিকিউ এর মান কীরকম, বর্জন করলে ডিকিউ হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা ডিকিউ, ডিডব্লিউ এবং ডিইউ কখন ধনাত্মক কখন ঋণাত্মক পড়ে ফেললাম। আবার বলি, যদি সিস্টেম প্রসারিত হয় তাহলে সিস্টেম নিজে কাজ করছে, নিজের গ্যাসটা নিজেই এক্সপেন্ড করতেছে, তখন ডিডব্লিউকে আমরা ধনাত্মক ধরি। কিন্তু তুমি যদি এটাকে চাপ দিয়ে সংকুচিত করে দাও, তাহলে এটা বাইরের জিনিস সিস্টেমের উপর কাজ করলো, তখন ডিডব্লিউ ঋণাত্মক। যদি তুমি সিস্টেমে তাপ প্রদান করো, তখন ডিকিউ ধনাত্মক। তাপ যদি বর্জন করে সিস্টেম, তাহলে সেটা ঋণাত্মক। অভ্যন্তরীণ শক্তি বাড়লে এটা হচ্ছে ডি এর মান পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি কমে গেলে ডি এর মান নেগেটিভ। ওকে, আচ্ছা, ওকে, এইটুকু যদি বুঝে থাকো, এরপর চলো একটা জিনিস পড়ি। আচ্ছা, কই পড়বো? রুদ্ধতাপের ক্ষেত্রে প্রথম সূত্রের গাণিতিক রূপটা কেমন হবে? তোমরা স্বীকার করে আসছো একটু আগে যে ভাই রুদ্ধতাপ মানে হচ্ছে কোনো তাপের পরিবর্তন হবে না, ডিকিউ কীরকম হবে, শূন্য হবে। তাই যদি হয়ে থাকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের যে রূপটা ছিল, সূত্রের রূপটা কেমন ছিল? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ লেখা যায়, ঠিক না রে? এখান থেকে আবার লেখা যায় কি বলো? ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, এটা লেখা যায়, তাই না? এবার বলো, রুদ্ধতাপের মধ্যে আবার তুমি প্রসারণ ঘটাইতে পারো এবং সংকোচন ঘটাইতে পারো, খুব ভালো মতো বুঝবা কিন্তু। প্রসারণ, সংকোচন। আচ্ছা, তাহলে রুদ্ধতাপের ক্ষেত্রে আমাদের প্রথম সূত্রে গাণিতিক রূপ হচ্ছে এইটা, তাই না? এবার রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে বলো, ডিইউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? প্রসারণ হলে ডিডব্লিউটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বলো। প্রসারণ হচ্ছে কে কাজ করতেছে? সিস্টেম নিজেই নিজের উপর কাজ করতেছে, দ্যাট মিন্স তখন আমাদের ডিডব্লিউটা ধনাত্মক। বুঝছো? আচ্ছা, সংকোচন হচ্ছে মানে কি, বাইরে থেকে তুমি কাজ করতেছো সিস্টেমের উপর, তখন আমাদের ডিইউটা কীরকম, তখন ঋণাত্মক। সরি, ডিডব্লিউটা তখন ঋণাত্মক। কারণ কি, সংকোচন কখন হবে? যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। এইটুকু বুঝছো? এবার দেখো এখানে তাকাও, ডিইউ ইজ ইকুয়াল টু কি আসতেছে? মাইনাস ডিডব্লিউ। আচ্ছা, আর সংকোচনের ক্ষেত্রে ডিইউ ইজ ইকুয়াল টু কি আসতেছে? প্লাস ডিডব্লিউ। এবার আমাকে বলো, এখানে চিহ্ন আসছে তোমার ধনাত্মক, এই কথার মানে কি? এই কথার মানে এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে অভ্যন্তরীণ শক্তি কি হয়? বাড়ে। আচ্ছা, আর রুদ্ধতাপীয় প্রসারণে অভ্যন্তরীণ শক্তি কি হয়? মাইনাস, যেহেতু অভ্যন্তরীণ শক্তি কমে। এবার এটা তোমাদের সিকিউতেও কিন্তু 2 নম্বরে আসতে পারে, বলবে যে দেখাও যে রুদ্ধতাপীয় সংকোচনে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তখন তুমি একটু এরকম করে দেখাই দিবা, ভাইয়া যেমন করে দেখাইছে। তুমি একটু সিম্পলি আমার সাথে চিন্তা করো, দেখি, চিন্তা করো, একটা সিস্টেম সংকুচিত হচ্ছে, রুদ্ধতাপীয় সংকোচন হচ্ছে, কিভাবে হবে? এমনি এমনি হবে না, বাইরে থেকে কাউকে কাজ করতে হবে। তাহলে ধরো আমি ঠেলা দিয়ে এটাকে সংকোচন করলাম, তাহলে আমার যে কাজটুকু, এটা শক্তি হিসেবে এর মধ্যে জমা থাকবে না? বলো, আমার কাজটা তো নষ্ট হয়ে যাবে না, আমার কাজটা এটার মধ্যে শক্তি হিসেবে জমা থাকবে, তার যে অভ্যন্তরীণ শক্তি সেটা বেড়ে যাবে। আবার সিস্টেমটা ধরো প্রসারিত হচ্ছে, তখন সিস্টেম নিজে কাজ করতেছে, এই কাজ করার শক্তিটা কোত্থেকে আসবে? বাইরে থেকে তো কেউ কোনো কাজ করতেছে না, সিস্টেমকে নিজেই কাজ করতে হচ্ছে, সিস্টেমকে নিজেই কাজ করতে হচ্ছে, তাই তো? তো
এই কাজটুকু হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি খরচ করে। তাহলে যখন সিস্টেম প্রসারিত হচ্ছে তখন সিস্টেমের নিজের কাজ করতে হচ্ছে, কাজ করতে যেয়ে তার অভ্যন্তরীণ শক্তি খরচ করতে হচ্ছে, অতএব তার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। অতএব রুদ্ধতাপীয় প্রসারণে অভ্যন্তরীণ শক্তি কি হয়? হ্রাস পায়। আই হোপ তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। সো এইটা এখন হয়তো বা বুঝতে পারতেছো, বইটাতে যদি একটু রিডিং না দাও নয়তো কিন্তু মাথা থেকে এগুলো উড়ে পালিয়ে যাবে। অবজেক্টিভ যদি সলভ না করো তাহলে কিন্তু এটা দেখবা যে তুমি এমনিতে বই পড়াই বুঝতেছো কিন্তু প্রশ্ন দেখলে আর পারতেছো না। তাই প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্নের চেহারা কেমন হয় সেটা দেখতে হবে, নয়তো কিন্তু হবে না। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমন হয় শিখে নিলাম। সমষ্ণ পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। আচ্ছা, এবার আমরা সমতাপ এবং সমচাপের ক্ষেত্রে প্রথম সূত্রের গাণিতিক রূপ কেমন হয় আমরা একটু পড়ে নিতে চাচ্ছি। তোমরা কি এটা জানো কিনা? dW is equal to PdV, এই সমীকরণটা তুমি জানো? আচ্ছা, এবার বলো সম আয়তনের ক্ষেত্রে, সম আয়তন এটার ক্ষেত্রে ডিভির মান কিরকম? 0 না? সম আয়তন মানে আয়তনের কোনো পরিবর্তন নাই, তাহলে ডিভির মান হচ্ছে 0। যদি তাই হয়ে থাকে তাহলে সম আয়তনের ক্ষেত্রে ডিডব্লিউ এর মান কত? 0। কারণ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, এটা 0 হয়ে গেলে এটা 0ই হবে। তাহলে এবার প্রথম সূত্রটাকে সম আয়তনের ক্ষেত্রে কেমন করে লেখা যায় বলো? ডিডব্লিউ কে 0 ধরে আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ। অতএব সম আয়তন প্রক্রিয়ায় যতখানি তাপ তুমি প্রদান করবা তার সবটুকুই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে কাজে লাগবে। একটুও কাজ পাবা না, তুমি কোনো কাজই পাচ্ছ না। তাহলে ধরো তোমাকে অনেক অনেক তথ্য দিয়ে তোমাকে বললো এত জুল তাপ তুমি দিছো এবং এত এত হাবিজাবি এটা 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 প্রেশার টেশার হাবিজাবি অনেক কিছু মেনশন করলো মনে করো। ফাইনালি বললো যে এই সমায়তন প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ হবে। তুমি জানো সমায়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, 0 কাজ। বুঝছো? তখন আর তোমার অত কিছু হিসাব করার দরকার নেই, সমায়তনে কাজের পরিমাণ 0। যতখানি তাপ দিবা সবটুকুই অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এইবার আমার ভর্তি পরীক্ষাতে একটা প্রশ্ন আসলো, অবশ্যই বইয়ের পেছনে সেই অবজেক্টিভটা ছিল, ইসাক স্যারের বইয়ের পেছনে, সেখান থেকেই আসলো। কি ছিল প্রশ্নটা? একটা টায়ারের ভেতরে কি প্রক্রিয়া ঘটে? একটা টায়ার চলতেছে, এটার ভেতরে কি তাপগতীয় পরিবর্তন ঘটবে? তো এইটার উত্তর হচ্ছে সম আয়তন। কেমন? টায়ারের মধ্যে আয়তনটা পরিবর্তন হয় না, এটা হচ্ছে সম আয়তন। কিন্তু টায়ার যদি ফুটা হয়ে যায় তখন এর ভেতরে গ্যাসটা কি প্রসারিত হইতে চাইবে না? গ্যাসটা প্রসারিত হইতে চাইবে। এবং টায়ারের যে মানে উপাদানটা রাবার, এটা কি তাপের কুপরিবাহী পদার্থ না? তো এই সব কিছু কিসের সাথে মিলতেছে? এবং এটা একটা দ্রুত প্রক্রিয়া, এটা রুদ্ধতাপের ক্ষেত্রে মিলতেছে। তো টায়ার যদি ফুটা হয়ে যায় তখন এখানে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। কিন্তু একটা গাড়ির টায়ার সুন্দর করে সুষ্ঠুভাবে চলতেছে, নতুন গাড়ি, আব্দুর রহমান ভাই বা কাব্য ভাইয়ের গাড়ির মতো নতুন গাড়ি, ওই গাড়ির টায়ার তার ফুটা হয়ে যাবে না, তাই না? সো ওই টায়ারের মধ্যে কি ঘটবে? সেইখানে সমায়তন প্রক্রিয়া ঘটবে। ফুটা হয়ে গেলে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটবে। এইটা নিয়ে আর কোনো কনফিউশন নিয়ে আসবা না, কেমন? আচ্ছা, এটা বইতে আসছে আমাদের। গেল সমচাপের ক্ষেত্রে। তাহলে সমায়তনের ক্ষেত্রে প্রথম সূত্রে গাণিতিক রূপ কোনটা? এইটাই পরীক্ষা এইভাবে আসতে পারে। নিচের কোনটা সমায়তনের ক্ষেত্রে প্রথম সূত্রে গাণিতিক রূপ? এটা দেখাবো তুমি। আচ্ছা, সমচাপ। আচ্ছা, সমচাপের ক্ষেত্রে কি পি ইজ ইকুয়াল টু 0 লেখা যায়? তারপরে যে এখানে পি ইজ ইকুয়াল টু 0 বসাই দিলাম, ডিডব্লিউ 0 হয়ে গেল। ব্যাপারটা কি এরকম? না। দেখো, সমচাপ মানে ডিপি ইজ ইকুয়াল টু 0, নট পি ইজ ইকুয়াল টু 0। মানে চাপের পরিবর্তন 0। এর মানে এই না যে চাপ 0 অ্যাটমসফিয়ার। চাপ 5 অ্যাটমসফিয়ার ছিল, 5 অ্যাটমসফিয়ারই আছে, চেঞ্জ হচ্ছে না, সেটা না সমচাপ, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি তুমি আবার এইভাবে ভুল বুঝে ফেলে এই সমচাপের ক্ষেত্রে ডিডব্লিউ কে 0 বইল না, কেমন? এখানে আছে পি, এখানে আছে ডিপি, ভালো মতো খেয়াল করো। তাহলে সমচাপের ক্ষেত্রে প্রথম সূত্রে গাণিতিক রূপটা কেমন দাঁড়ায়? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি। এটা হচ্ছে সমচাপের ক্ষেত্রে প্রথম সূত্রের গাণিতিক রূপ। তাহলে এই রূপগুলো আমরা চিনে নিব, ঠিক আছে? সমষ্টের ক্ষেত্রে কি বলছিলাম মনে পড়ে? সমষ্টের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি 0 হয়ে গেছিল, ফলে প্রথম সূত্রে গাণিতিক রূপ কি হয়েছিল? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। আচ্ছা, আর রুদ্ধতাপের ক্ষেত্রে কেমন হয়েছিল? ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, তাই না? তাহলে এই রূপগুলো আমরা চিনে নিলাম। এবার অঙ্কটঙ্ক থাকলে আমরা একদম উড়াই ফেলবো, সোজাই তো, ঠিক না? এবার দেখি একটা অঙ্ক দেই, তোমরা উত্তর বলো। আচ্ছা, একটা সিস্টেমে 300 জুল প্রদান করায়, 300 জুল তাপ প্রদান করায়, আচ্ছা না একটু দাঁড়া, অন্যভাবে দিই। 300 জুল তাপ বর্জন করছে সিস্টেম, ঠিক আছে? 300 জুল তাপ বর্জন করছে। আচ্ছা, এতে তার অভ্যন্তরীণ শক্তি মনে করো 200 জুল অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে।
আচ্ছা যাও, 300 জুল তাপ গ্রহণ করছে মনে করো, 300 জুল তাপ গ্রহণ, এবং এতে তার অভ্যন্তরীণ শক্তি 200 জুল বৃদ্ধি পাইছে। ঠিক আছে, ডিউ এর মান কি হয়েছে, 200 জুল বৃদ্ধি পাইছে। তোমাকে বের করতে বলছে যে এখানে কাজের পরিমাণ কত, বের করতে পারবা না, জাস্ট প্রথম সূত্রে বসাবা। ডি কিউ এখানে কি দেওয়া, যেহেতু তাপ গ্রহণ তাহলে ডি কিউ এর মানটা কিরকম, +300। আচ্ছা, ডি ইউ এর মানটাই তোমাকে দিয়ে দিচ্ছে, ডি ইউ এর মান কত, 200 জুল বৃদ্ধি, তাহলে 200 বসাও। আচ্ছা, বের করতে বলছে কি ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ কত হবে বলো, এটা এখানে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে ডিডব্লিউ এর মান হবে 100 জুল। বুঝছো, 300 জুল তাপ দিচ্ছে, এর মধ্যে 200 জুল অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে 100 জুল কাজ হবে। এরকম সোজা সোজা অঙ্ক আমরা আশা করি সবাই পারবো। প্রথম সূত্র কিন্তু পড়ে আমাদের শেষ, এবং মানুষও কিন্তু আমাদের অর্ধেক, ক্লাসের অর্ধেকে মানুষও কিন্তু অর্ধেক হয়ে গেল, কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু ভেঙে পড়বো না। আমরা কিন্তু কালকে পুরস্কারটা জিতে নিতে চাই, এই জন্য কিন্তু আমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবো। থাকলেই সকল প্রশ্ন কমন পড়িবে, আর যারা থাকবে না তারা কিন্তু অনেক কিছু পারবে না, অনেক কিছু কমন পড়বে না। আচ্ছা, এবার একটু আগে আমরা একটা সমীকরণ দেখে আসলাম না, ডিউ ইজ ইকুয়াল টু সিভিডিটি, কই যেন দেখলাম বলো তো, সেখানেই চলে যাই, অনেক দূর চলে গেছে। আচ্ছা, আবার লিখে নিই আমরা। আচ্ছা দেখো, ডিউ ইজ ইকুয়াল টু সিভিডিটি, এটা ভাই লিখলো। তাপগতীয় চলরাশি আছে 3টা, বুঝছো, পিভিটি, পিভিটি। আমাকে একটু বলো, অভ্যন্তরীণ শক্তিটা কি পির উপর ডিপেন্ড করতেছে কোনোভাবে? না। অভ্যন্তরীণ শক্তি চাপের উপর নির্ভর করে না, আয়তনের উপর নির্ভর করতেছে। তোমরা এইটুকু দেখে বলতে পারো যে ভাই এই যে এখানে তো একটা ভি আছে, তাহলে বোধহয় আয়তনের উপর নির্ভর করতেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও সেটা না। এখানে ভি দিয়ে মিন করছে এই মোলার আপেক্ষিক তাপটা আমি স্থির আয়তনে নির্ণয় করেছি। এই ভি মানে কোনোভাবেই আয়তন না, এই ভি মানে মিটার কিউব তুমি বসাবা না এই সূত্রে, তাই না? এখানে আসলে সিটা নির্ণয় করেছি আমি স্থির আয়তনে, এটা বোঝানোর জন্য ভি দেওয়া। তার মানে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ভি এর উপরও নির্ভর করে না, টি এর পরিবর্তনের উপর কি নির্ভর করে? উত্তর হচ্ছে হ্যাঁ, এই যে দেখো এখানে ডিটি, তাই না? তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র কার পরিবর্তনের উপর নির্ভর করে? তাপমাত্রার পরিবর্তনের উপর, চাপ কিংবা আয়তনের পরিবর্তনের উপর নির্ভর করে না। এই কথাটা প্রথম কে বলেছে? আমি কিন্তু প্রথম বলি নাই, এটা বললো মেয়ার, বিজ্ঞানী মেয়ার, এবং এটাকেই বলে মেয়ারের প্রকল্প। তাহলে তোমার 1 নম্বরের প্রশ্ন এটা লিখতে দিতে বলতে পারে যে মেয়ারের প্রকল্পটি লিখো, তখন তুমি খুব সুন্দর করে লিখে ফেলবা যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের উপর, চাপের উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। এটিকেই বলে মেয়ারের প্রকল্প। বুঝছো? শেষ। আমরা একই সাথে সিকিউ এবং মেডিকেল সব পড়ে ফেলতেছি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। ওকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা দেখবা যে 4 জন বিজ্ঞানীর 4টা বিবৃতি দেওয়া, এবং দুঃখজনক ব্যাপার এই বিবৃতিগুলো আবার পরীক্ষাতে তুলে দেয়, বলে এটা কার বিবৃতি বলো। কি অদ্ভুত, কে কেমনভাবে কোন কথাটা বলেছিল এটা আবার মনে রাখতে হয়। তাহলে এটার জন্য আমাদের হাতে একটা নেমোনিক আছে, সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি। কি দিয়ে ভাই? তোমাদের মধ্যে কে কে আসো যে ক্লাস পালাইতে খুব ভালোবাসতা, একদম তোমাদের পেশা বা নেশার পর্যায়ে নিয়ে গেছো, যে ভাই আমি ক্লাস করতামই না, আমি ক্লাস শুরু হলে পেছনে দরজা দিয়ে ভাগতাম, পালিয়ে যেতাম, ক্লাস করতাম না, এরকম আসো? অনেকে মেয়ারের প্রকল্প লিখতেছে, এটাকে দেখে মনে হচ্ছে যে মেয়ের প্রকল্প, আচ্ছা ছেলের প্রকল্প নাই। ওকে, আচ্ছা অনেকেই ক্লাস পালাইতো, ওকে ফাইন, ওরা আবার স্বীকার করতেছে। আচ্ছা, ধরে নিচ্ছি যে এই স্বীকারের মধ্য দিয়ে তোমাদের পুরনো পাপগুলো মাফ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, কি বলছিলাম বলো দেখি? আমরা বলছিলাম যে আমরা বিবৃতিগুলোকে শিখতে চাই। তো তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, তোমার কিছু বন্ধু আছে যে সবসময় ক্লাসের বাইরে থাকে, তো তোমার মনে প্রশ্ন এখন যে ক্লাসের বাইরে ওকে, ওকেটা ও দিয়ে না লিখে সরই দিয়ে লিখো। আচ্ছা, ক্লাসের বাইরে ওকে কোথায়, কোথায় না কোন জায়গায় পাই, কোন জায়গায় পাই, ক্লাসের বাইরে ওকে কোন জায়গায় পাই, এটা তোমার মনের প্রশ্ন। সো এটা দিয়ে আমরা 4 জন বিজ্ঞানী 4টা বিবৃতি মনে রাখবো। ক্লাস দিয়ে কি মনে রাখবা? ক্লসিয়াস, এবং উনার বিবৃতিটা কি দিয়ে শুরু হবে? সবসময় বাইরের শব্দটা দিয়ে শুরু হবে, বাইরের কোনো শক্তি ব্যতি রেখে এইভাবে শুরু হবে। এরকম করে শুরু হলে তুমি বুঝে যাবে এটা কে বলছেন, এটা ক্লসিয়াসের গলা থেকে উচ্চারিত। অ দিয়ে কি মনে রাখবা? অবিরাম সরবরাহ, অবিরাম সরবরাহ। আচ্ছা, এটা কে বলছেন? কে দিয়ে মনে রাখবা হচ্ছে কেলভিন,
তাহলে বিজ্ঞানী ক্যালভিনের বিবৃতিতে তুমি অবশ্যই অবিরাম সরবরাহ এই শব্দটা পাবা, বুঝছো? আচ্ছা, কোন দিয়ে কি মনে রাখবা? কোন দিয়ে মনে রাখবা হচ্ছে কার্নো। কার্নোর বিবৃতিটা পড়ে দেখবা, ওইটার মধ্যে এই যে জায়গায় দিয়ে মনে রাখবা যান্ত্রিক। তাহলে কার্নোর বিবৃতিতে যান্ত্রিক বা যন্ত্র এই শব্দ দুইটা আছে, বুঝছো? কার্নোর বিবৃতিতে যান্ত্রিক বা যন্ত্র এই শব্দটা খুঁজে পাবা। আচ্ছা, পাই দিয়ে কি মনে রাখবা? পা দিয়ে হচ্ছে প্লাঙ্ক, প্লাঙ্ক। আর ই দিয়ে হচ্ছে ইঞ্জিন। কোনো বিবৃতিতে যদি ইঞ্জিন খুঁজে পাও তাহলে বুঝবা এটা কার বিবৃতি? এটা প্লাঙ্কের বিবৃতি। চারজন বিজ্ঞানীর যে চারটা বিবৃতি আছে, এবার নিজেদের দায়িত্বে তোমরা রিডিং পড়বা এবং খুঁজে দেখবা যে ক্যালভিনের মধ্যে অবিরাম সরবরাহ পাও কিনা, প্লাঙ্কের মধ্যে ইঞ্জিন শব্দটা পাও কিনা। খালি ওই শব্দটা গোল্লা দিয়ে রাখবা, তাহলে সহজেই শেষ হয়ে গেল না আমাদের? হ্যাঁ, কঠিন একটা জিনিস আমরা সহজেই শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারলাম? দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই জানো? এন্ট্রপির ধারণা পাই। এন্ট্রপি নিয়ে আমরা পরে পড়তেছি লাস্টে। এন্ট্রপির ধারণা পাচ্ছি, খুব ভালো কথা। আর দ্বিতীয় সূত্র দিয়ে এটার প্রয়োগটা কি? এটার প্রয়োগ হচ্ছে এটা দিয়ে আমরা রেফ্রিজারেটর বা তাপীয় ইঞ্জিন বানাচ্ছি। কেমন? তাহলে আসো আমরা সামারাইজ করি। তিনটা সূত্র, কোনটা থেকে কি পাচ্ছি? শূন্যতম সূত্র থেকে। শূন্যতম থেকে ধারণা পাচ্ছি কিসের বলো? তাপমাত্রার, তাই না? আচ্ছা, আর প্রয়োগ কোথায়? থার্মোমিটারে। থার্মোমিটার। আচ্ছা, প্রথম সূত্র কি ধারণা পাচ্ছি জানো? অভ্যন্তরীণ শক্তি, তাই না? অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, কি প্রয়োগটা কোথায়? তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে ওদের প্রয়োগ। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাচ্ছি? এন্ট্রপি। এন্ট্রপি। আচ্ছা, দেন এটা প্রয়োগ কোথায়? তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এইগুলা বানাইতে। ঠিক আছে, মনে থাকবে? যারা নোট করো অবশ্যই টুকে ফেলো, ইম্পর্টেন্ট এই অংশটা। শেষ, কার প্রয়োগ কোথায় শিখে ফেললাম। আচ্ছা, চলো নেক্সট। আচ্ছা, এবার আসো আমরা দুইটা প্রক্রিয়া সম্পর্কে পড়ি। একটাকে বলতেছি প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর একটাকে বলতেছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটুকু তোমরা জানো যে প্রত্যাবর্তী কি? যেটা যেমন করে গেছে অমন করেই ফিরে আসছে, এটাকে আমরা বলি প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাই না? আর নর্মালি তোমার চোখের সামনে যা দেখতেছো, স্বতঃস্ফূর্তভাবে যা ঘটে, সেগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী। এই যে ধরো তোমার হাত থেকে পড়ে এখন একটা গ্লাস যদি ভেঙে যায়, সেটা অবশ্যই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সেই গ্লাসের টুকরাগুলো আবার কখনোই তোমার হাতে এসে জোড়া লাগবে না, বুঝছো? আচ্ছা, আবার বন্দুক থেকে যদি একটা গুলি বেরোয় যায়, সেটা আবার কখনো বন্দুকে এসে ঢুকে যাবে না। তাহলে এগুলা একমুখী ব্যাপার, এগুলা কখনোই আবার আগের অবস্থায় ফিরে আসে না। এটাকে আমরা বলি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, বুঝছো? এবং স্বতঃস্ফূর্ত ব্যাপারগুলো সাধারণত অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। প্রত্যাবর্তী প্রক্রিয়া কোনটা? আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়া দেখো, মনে করো এইটা হচ্ছে 1 গ্রাম ওজনের বরফ। এই 1 গ্রামের বরফ। আচ্ছা, এটাকে তুমি যদি 336 জুল বা 80 ক্যালোরি পরিমাণ তাপ প্রদান করো, তাহলে সেটা গলে পানি হয়ে যাবে। কতটুকু পানি? 1 গ্রাম পানি হবে। ওকে, আচ্ছা, এই 1 গ্রাম পানিকে আবার 1 গ্রাম বরফে আনতে হলে কি করতে হবে? আমি জানি বুদ্ধিমান যারা সবাই বলবে, ভাই আমি এইখান থেকে এই তাপটা আবার নিয়ে নিব, 336 জুল তাপ আবার নিয়ে নিব, 80 ক্যালোরি তাপ আবার নিয়ে নিব, তাহলেই ভাই 1 গ্রাম পানি আবার 1 গ্রাম বরফ হয়ে যাবে, ঠিক না? তাহলে ব্যাপারটা কি? মোটামুটি টাইপের প্রত্যাবর্তী বলা যাচ্ছে না? বলা যাচ্ছে। ওকে, এরপর তোমাদের হৃদয় ভাই কিন্তু চলে আসছে তোমাদের রেজাল্ট আমলনামা নিয়ে। তোমরা কি এখন রেজাল্ট নিতে আগ্রহী, নাকি আমরা পড়া? আচ্ছা, ঠিক আছে, তাহলে হৃদয় ভাই বললো যে ভাই 11:30 আমরা রেজাল্ট দিব। তো 11:30 পর্যন্ত কিন্তু থাকো, এবং তোমাদের বন্ধুরা যারা আছে, যারা আজকে ফার্স্ট সেকেন্ড হওয়ার স্বপ্ন দেখতেছে, যারা পরীক্ষা দিতে পারো নাই, ওদের জন্য তো মানে কি বলে, কষ্ট পাইছি আমরা নিজেরাও, কিন্তু তোমরা কষ্ট পাও না। বাট যারা পরীক্ষা দিছো তারা অ্যাটলিস্ট অবস্থান করো। আর আজকে যারা কষ্ট পেয়েছো, কালকে তারা আনন্দ পাবা, খালি ধৈর্য ধরে থাকো। ওকে, কোথায় আছি বলো? হ্যাঁ, এইটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাই তো? তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার আর কি কি নাম আছে জানো? এই অন্য নামগুলোকে শিখাই দিই তোমাদের। প্রত্যাবর্তী,
এটার অন্য নাম হচ্ছে, দেখো এটাকে আমরা বলতে পারি উভমুখী প্রক্রিয়া, তাই না? উভমুখী না ব্যাপারটা, যেমন করে গেল অমন করে ফিরে আসলো। তারপরে এটাকে আমরা বলতে পারি অপনেয় প্রক্রিয়া। কি বলি জানো? অপনেয়। অদ্ভুত অদ্ভুত সব নাম, কিচ্ছু করার নেই, পড়তে হবে। ও, এটাকে আবার প্রত্যাগামীও বলে অনেকে, একই জিনিস, প্রত্যাগামী। তাহলে ভাই এটা যদি অপ্রত্যাবর্তী হইতো তাহলে এটার নাম কি হইতো? অপ্রত্যাবর্তী হলে এর নাম হইতো, দেখো এটাকে একমুখী বলতা তখন, এটাকে অনপনীয় বলতা, তাই না? অনপনীয়। আচ্ছা, আর প্রত্যাগামী না বলে তখন এটাকে অপ্রত্যাগামী বলতা। ওকে, আর কিছু এক্সাম্পল দেন ভাইয়া, প্রত্যাগামী অপ্রত্যাগামী। তোমার বইতে দেখবা কিছু এক্সাম্পল আছে, ওগুলো পড়তে হবে। যেমন ধরো একটা ছোট্ট পিং পং বলকে, আমি একটা বল নিয়ে আসছিলাম, এটা কোথায় যেন হারিয়ে ফেললাম। আচ্ছা ওকে, একটা ছোট্ট পিং পং বলকে যদি তুমি একটা সলিড সারফেসে খুব অল্প উচ্চতা থেকে ছাড়ো, তার একবার ড্রপ খেয়ে আবার তোমার হাতে যেমন করে নামছিল অমন করে ফিরে আসছে, তাহলে এটাকে তুমি মোটামুটি প্রত্যাবর্তী বলে ধরে নিতে পারো। আবার মনে করো একটা স্প্রিংকে অল্প একটু টান দিয়ে যদি ছেড়ে দাও, তাহলে সে আবার আগের অবস্থায় চলে যায়। মানে অল্প টান দিতে হবে, কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্প্রিং টান মেরে ওর জান বের করে ফেললে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা অপ্রত্যাবর্তী হয়ে যাবে। অল্প টান দিয়ে ছেড়ে দিলে সেটা আবার আগের অবস্থায় যাবে, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে এই যে এখানে ভাই একটা এক্সাম্পল দিল, এগুলো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা বলো, মনে করো একটা কারেন্টের তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে এই তারের মধ্যে রোধ আছে। তুমি জানো যে রোধওয়ালা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে এখানে তাপ সৃষ্টি হয়, তাই না? তো রোধ যত বেশি, তাপ তত বেশি সৃষ্টি হয়। তো এই তাপটাকে কি আবার তুমি তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারবা? উত্তর হচ্ছে না। তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা খুব কষ্ট, বুঝছো? তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা অনেক কষ্ট। এই তাপটাকে আবার তড়িৎ তুমি বানাইতে পারবা না। তো এটাও একটা কি হয়ে গেল? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তুমি টুথপেস্ট থেকে সবটুকু, টুথপেস্টের একটা টিউব থেকে সবটুকু টুথপেস্ট বের করে ফেললা, আবার কি সবটুকু ভরতে পারবা? ভরতে পারবা না, দেখবা কিছু পরিমাণ থেকেই যাচ্ছে। তাহলে এই সব কিছু হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কিন্তু তুমি যদি খুব ধীরে ধীরে তুমি যদি সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তন ঘটাইতে পারো, ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া। তুমি বলবো ভাই রুদ্ধতাপীয় তো দ্রুত ঘটে। হ্যাঁ, রুদ্ধতাপীয়। আচ্ছা, তাহলে খুব ধীরে ধীরে তুমি যদি সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাইতে পারো, সেটাকে তুমি বলতে পারো প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া নর্মালি দ্রুত ঘটে, ধীরে ধীরে ঘটাইতে পারলে সেটা প্রত্যাবর্তী হবে, এই আর কি। আচ্ছা, শেষ প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীর কথা। এখন আমরা পড়বো কার্নোর ইঞ্জিন বা কার্নো চক্র। কার্নো ইঞ্জিনটা একটা কল্পিত ইঞ্জিন, এটা বাস্তবধর্মী কোনো ইঞ্জিন না, এটাকে কার্নো কল্পনা করেছিল, তাই তার কর্মদক্ষতা ছিল 100%। আমরা যেরকম আমাদের স্বপ্নের রাজা তো আমরাই হই, তাই না? বীর পুরুষটা তো আমরাই হই, নিজেকেই তো বীর পুরুষ ভেবে স্বপ্ন দেখি। কার্নো যে ইঞ্জিনটা স্বপ্ন দেখেছিল সেটাও এরকম ছিল, বাট বাস্তবে সেটাকে উনি বানাইতে পারে নাই, কেউ বানাইতে পারবে না। আচ্ছা, সো কার্নো ইঞ্জিনের কি কি অংশ আছে সেটা তোমাকে পড়তে হবে। এক হচ্ছে এখানে একটা চোঙ থাকবে, 4টা, তোমার বইয়ের খালি হেডলাইনগুলো পড়বা। চোঙ থাকবে, তাপ গ্রাহক থাকবে, তারপরে হচ্ছে কি থাকবে বলো? তাপ উৎস থাকবে। চোঙ, তাপগ্রাহক, তাপ উৎস এবং একটা আসন থাকবে। এই 4টা জিনিস নিয়ে কি তৈরি? কার্নো ইঞ্জিন তৈরি। এবং এই ইঞ্জিনটাতে সব কিছু আইডিয়াল ব্যাপার স্যাপার থাকবে, মানে কি পিস্টনের মধ্যে কোনো ঘর্ষণ থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না। এই শর্তগুলো 1 2 3 দিয়ে লেখা আছে, একটু শর্তটা রিডিং দিয়ে ফেলবা। এবার কার্নো চক্রে কয়টা ধাপ, এটা পরীক্ষাতে আসবে। কার্নো চক্রের ধাপ হচ্ছে 4টা, বুঝছো? 4টা ধাপ। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে দেখো, প্রথম 2টা ধাপ কিন্তু ওর প্রসারণ, বুঝছো? প্রথম 2টা ধাপ কি? প্রসারণ। তো প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, পরটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ এই দুইটা আবার সংকোচন, বুঝছো? আচ্ছা, প্রথমটা হচ্ছে তৃতীয়টা হচ্ছে সমষ্ণ সংকোচন এবং চতুর্থটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন এইটুকু আমাদের অ্যাটলিস্ট জানতে হবে, ভেতরে আর কিছু পড়ি না পড়ি। কার্নো ইঞ্জিন থেকে এইটুকুই, আর এর দক্ষতা হচ্ছে 100%। দেন আচ্ছা, এরপর কি পড়বা? তাপ ইঞ্জিন। আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নাই আর। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমরা শেষের প্রান্তে চলে আসছি। এখন কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়ে গেছে, তাই চলে যাও না, আসো। তাপ ইঞ্জিন, মনে করো এটা আমাদের তাপ ইঞ্জিন। কনসেপ্টটা একটু খেয়াল করো। এইখানে মনে করো তুমি Q1 পরিমাণ তাপ তুমি প্রদান করলা। তুমি জানো তাপ যতটুকু প্রদান করা হয় সবটুকু কাজে পরিণত হয় না, হলে তো এটা কার্নো ইঞ্জিনের মতো দক্ষতা 100% হয়ে যেত। এখান থেকে তুমি কিছু পরিমাণ কাজ পাও, তাই তো? কিছু পরিমাণ কাজ তুমি পাচ্ছ।
ডব্লিউ পরিমাণ তুমি কাজ পাচ্ছ। বাকিটুকু কিন্তু চলে যাচ্ছে কোথায়? তাপ গ্রাহকে Q2 হিসেবে অবশিষ্ট অংশটুকু তাপ গ্রাহকে চলে যাচ্ছে। তাপ উৎস থেকে Q1 আসতেছে, তাপ গ্রাহকে Q2 চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হিসেব। ওকে, এবার বলো কাজে পরিণত হচ্ছে কতখানি? ডব্লিউকে আমরা লিখতে পারি না যে Q1 মাইনাস Q2, যে পরিমাণ তাপ দিছিল সেটা Q1, আর যেটুকু অবশিষ্ট রয়ে গেছে সেটা হচ্ছে Q2। এই দুটাকে বিয়োগ করে দিলেই আমি কতটুকু কাজ পেলাম সেটা বেরোয় পড়বে, তাই তো? এবার কর্মদক্ষতার হিসেব আমরা কেমন করে করি? আমরা কতটুকু দিলাম আর কতটুকু পেলাম সেটার শতকরা অনুপাতিত হচ্ছে কি বলো? কর্মদক্ষতা। তাহলে আমরা ধরো কতটুকু পাইছি? ডব্লিউ পরিমাণ কাজ পাইছি, দিছিলাম কতটুকু তাপ? Q1। এবার এটাকে 100 দিয়ে গুণ করলেই আমরা কর্মদক্ষতা পেয়ে যাব, তাই না? ইজি না একদম? মনে করো তুমি 100 জুল তাপ দিচ্ছ, এর মধ্যে 40 জুল কাজে পরিণত হয়েছে, তাহলে আমাদের দক্ষতা কত হবে? 100/40 ইন্টু 100, অতএব 40% হবে ইঞ্জিনের দক্ষতা। বুঝছো? এইভাবে তুমি বের করে নিতে পারো। আচ্ছা, এই সমীকরণটাকে তুমি এইভাবে লিখতে পারো। কিভাবে ভাই? এই যে কি ডব্লিউ থেকে একটু, তাহলে ডব্লিউ মান ডিরেক্ট দেওয়া নাই, তোমাকে বললো তাপ উৎসের তাপমাত্রা বা তাপ উৎসের মধ্যে তাপ 100 জুল, তাপ গ্রাহকের মধ্যে তাপ হচ্ছে 60 জুল। তাহলে তো তুমি বের করে নিতে পারবা ডব্লিউ এর পরিমাণ কত। ডব্লিউ ইকুয়াল টু কি? Q1 মাইনাস Q2। এই যে Q1 মাইনাস Q2 করলে তো 40 আসতেছেই, তাই না? তাই তুমি ডব্লিউ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 এইভাবে হিসাব করতে পারো ইন্টু 100। আচ্ছা, এবার একটা অঙ্ক দিই, তুমি আমাকে বলবা একটা কার্নোর ইঞ্জিনে তাপ গ্রাহকের তাপ বা উষ্ণতা কত হবে? একটা কার্নোর ইঞ্জিনে তাপ গ্রাহকের তাপ বা উষ্ণতা, যেটা তুমি এই সূত্রগুলো এই যে ভাই লিখলো কিউ দিয়ে, তুমি চাইলে টি দিয়েও লিখতে পারবা। প্রশ্নে যদি জুলে মানে তাপের হিসেবে দেখায় তাহলে কিউ এর সূত্র ব্যবহার করবা। আর যদি প্রশ্নে তাপমাত্রা দেখায় যে তাপ উৎসের তাপমাত্রা এত, তাপ গ্রাহকের তাপমাত্রা এত, তাহলে Q1 এর জায়গায় তুমি T1 ইউজ করবা। সূত্রে খালি Q1 গুলো T1, Q2 গুলো T2 হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তাহলে ভাই প্রশ্নটা কি বলো? ভাই প্রশ্ন করছে যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তাপ গ্রাহকের উষ্ণতা কত? কার্নো ইঞ্জিনে তাপ গ্রাহকে আচ্ছা কত জুল তাপ বর্জিত হবে বলো? এটা প্রশ্ন। পারতেছো? দেখি লিখতে পারতেছো কিনা। 0 অনেকে লিখে ফেলছে, ভেরি গুড। দেখো কেন ভাই 0? কারণ ইঞ্জিন ইটার মান কত? ইটা ইজ ইকুয়াল টু, এইভাবে লেখা যায়, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 এইভাবে লেখা যায় ইন্টু 100। বুঝছো? এখন ইটার মান হচ্ছে এখানে 100, তাহলে 100 এইটা হয়ে গেল, এখানে 100 বসাইলা কেমন, আর এখানে 100, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করে দাও। কি থাকতেছে? 1 মাইনাস Q2/Q1। তোমাকে Q2 মান বের করতে বলছে, তাহলে এখানে 1 কি দাঁড়াচ্ছে বলো? 1টাই পাশে এসে মাইনাস হয়ে যাবে, মানে 0। অতএব তুমি লিখতে পারো Q2/Q1 ইজ ইকুয়াল টু 0। Q2/Q1 ইজ ইকুয়াল টু 0 কখন হবে বলো তো? যখন Q2 মানটা 0 হবে, শুধু তখনই Q2/Q1 0 হইতে পারে। অতএব কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকে কত জুল তাপ বর্জিত হবে? 0 জুল। তাপগ্রাহকে কোনো তাপ বর্জিত হবে না। যতখানি তুমি তাপ দিচ্ছিলা সবটুকুই কাজে পরিণত হয়ে যাচ্ছিল। এই জন্যই তো তার কি বলো, তার যে দক্ষতা সেটা 100%। বুঝছো? আচ্ছা, শিখলাম আমরা। দেন হ্যাঁ, ইঞ্জিনের দক্ষতা থেকে যদি আরও বলতে হয় কিছু তথ্য, বাষ্পীয় ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিন আছে, এর মধ্যে সব থেকে কম দক্ষতা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের। বুঝছো? এবং একটা ইঞ্জিনের দক্ষতা গড়ে 20 থেকে 50% পর্যন্ত হয়, 20 থেকে 50%। বুঝছো? আর একটা বাষ্পীয় ইঞ্জিনের দক্ষতা সাধারণত 20%, পেট্রোলেরটা সাধারণত 30%। যদি মানে একটা সংখ্যা বলো, এরকম লেখা আছে তোমার বইতে, তুমি একটু সংখ্যাগুলো দেখবা। এবার যদি আমরা চলে যাই, ছোট ছোট অঙ্কগুলো কিন্তু করবা, হ্যাঁ, যেগুলো এক নিমিষে করে নেওয়া যায়। রেফ্রিজারেটরের ক্ষেত্রে যদি চলে যাই, ফ্রিজকে কি তুমি একটা তাপীয় ইঞ্জিন বলতে পারো? উত্তর হচ্ছে না, কারণ ফ্রিজ বা রেফ্রিজারেটর এটা একটা তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র। ভাই কেমন করে বিপরীত একটু বলেন তো? থিঙ্ক দ্যাট এটা আমাদের ফ্রিজ, ঠিক আছে? এইখানে একটা কম্প্রেসার বলে যন্ত্র থাকে, এটার নাম হচ্ছে কম্প্রেসার। বেশি প্রেসার না কিন্তু, কম্প্রেসার। ওকে,
এইখানে ও হামিম তুইও চলে আসছিস, আচ্ছা আচ্ছা দেরি করে লাভ নেই। চলে আসছে। হ্যাঁ না শেষ না, বাট তোরা দুজনই আসছিস। হ্যাঁ স্ক্রিনে এই বাচ্চারা সো তোমরা সবাই মাইকটা 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 ঘুমায় যাও না, ঠিক আছে? কেউ আবার ঘুমায় যাও না। আমরা ডিক্লেয়ার করেছে ভাইয়া, হয়তো আর কিছুক্ষণের মধ্যে ভাইয়া একটু তোমাদেরকে আরও ফাইনাল একটা টাচ দিয়ে দিবে। এবং আমরা কিন্তু আসলে আজকে একটু লাকটা খারাপ একদিক থেকে, যে লোডশেডিং ছিল যার কারণে ক্লাসও দেরিতে স্টার্ট হয়েছে। এবং আজকে আসলে এত স্টুডেন্ট ফার্স্ট দিন তোমরা এক্সামে একসাথে লিঙ্কে ক্লিক করেছো যে আসলে পুরো সার্ভারটাই ডাউন হয়ে গেছে। সো আমরা নেক্সট দিন এইটা তোমাদেরকে এখানে প্রমিস করে যাচ্ছি যে আগামীকালকে থেকে যে এক্সাম, অর্থাৎ ভাইয়া যে তাপগতিবিদ্যার উপরে তোমরা 30 মার্কের একটা এক্সাম দিবা, তো এই এক্সামের থেকে কিন্তু তোমরা সবাই এক্সাম দিতে পারবা। এখানে কোনো লিঙ্কের কোনো সার্ভার ডাউন বা কিছু আর, এটা আমাদের নতুন একটা ওয়েবসাইটে নতুনভাবে তোমাদের এক্সাম হবে, যেখানে তোমরা রেজিস্ট্রেশন করবা, করে দেন হচ্ছে যে তোমরা এক্সাম দিবা। সো এটাতে সবাই দিতে পারবা ইনশাল্লাহ। আজকে যে সমস্যাটা হয়েছে আগামী দিনে এই সমস্যাটা হবে না, সবাই এক্সাম দিতে পারবা। তবে আমরা আসলেই দুঃখিত যে আজকে তোমরা অনেকে এক্সাম দিতে পারো নাই, এটা আমরা দুঃখিত। উই আর রিয়েলি সরি ফর দ্যাট। আশা করছি তোমরা নেক্সট থেকে তোমাদের এই যে আজকের যে অংশগ্রহণটা ছিল এটা তোমরা বজায় রাখবা, তোমাদের এই উদ্দীপনাটা দিতে পারেনি তোমরা কিন্তু আগামীকালকে কিন্তু মাস্টারে পরীক্ষা দিবা, কারণ এই অফারগুলো কিন্তু আমাদের 7 দিন চলবে। 7 দিন চলবে, হ্যাঁ প্রতিদিনই থাকছে। এবং তোমরা চাইলে কিন্তু প্রত্যেক দিনই সবাই ট্রাই করতে পারো। তবে হ্যাঁ আজকে যারা ডিসকাউন্টে পেয়ে যাবা, এটা কিন্তু সম্ভবত কালকেই মেয়াদ থাকবে না, কালকে পর্যন্ত। আজকে ডিসকাউন্টের মেয়াদ, আজ সবগুলো থাকবে কালকে পর্যন্ত। এর মাঝখানে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে, যারা ডিসকাউন্ট পেতে চাও। কারণ নাহলে আমরা অন্য কাউকে রেফার করে দিব যারা অ্যাকচুয়ালি ভর্তি হতে চায় কিন্তু আসলে টাকার কারণে হয়তো ভর্তি হতে পারছে না, তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা এই সুযোগগুলো করে দিব। তো এটাই, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার তোমাদের রেজাল্ট নিয়ে, কাঙ্ক্ষিত যে রেজাল্ট তোমরা দেখবা আসলে রেজাল্টে, এবং এটা তোমাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে যে আগামী 7 দিনের যে এক্সামগুলো হবে আমাদের রুটিন অনুযায়ী, ওই এক্সামগুলোতেও যেন তোমরা আরও ভালো করো, তোমাদের নামগুলো যেন এখানে চলে আসে। তো এইটার জন্যই আমরা আর হয়তো 5-10 মিনিটের মধ্যেই লাইভে চলে আসবো। তোমরা ভাইয়ার সাথে ফিজিক্স ক্লাসটা কন্টিনিউ করে ভাইয়া তোমাদেরকে প্রপার গাইডলাইনটা শেষ পর্যন্ত দিয়ে দিক, এরপরে আমরা চলে আসছি পুরো টিম। ওকে, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, বুঝছো? 10-15 মিনিটে হয়তো বা শেষ হয়ে যেতে পারে, 15 মিনিট হাইস্ট, এরপরে তোমাদের রেজাল্ট চলে আসতেছে। তো ধৈর্য ধরে থাকতে থাকো। আর আশা করি যে ওদের দুজনকেও আমার পাশে পেয়ে তোমরা খুব আনন্দিত হয়েছো, এবং আজকের মনে যে কষ্টটুকু ছিল যে ভাই পরীক্ষাটা দিতে পারি নাই, আশা করি সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে। কারণ আমাদের হাতে কিন্তু এমন না যার সুযোগ নাই, সামনে সুযোগটা আছে, কাজে লাগাবা। চলো আমরা পড়াই ফ্রি। এইটা আমাদের ফ্রিজ, কেমন কল্পিত ফ্রিজ। এইখানে একটা যন্ত্র থাকে, তার নাম কম্প্রেসার। আচ্ছা, এই কম্প্রেসারের কাজ কি জানো? দেখো, এই কম্প্রেসারের কাজ হচ্ছে, এটা কি ঠান্ডার প্রকোষ্ঠ না? নর্মালি গরম জায়গা থেকে ঠান্ডা জায়গাতে তাপের প্রবাহ হয়, ফ্রিজে ঠিক তার উল্টো, ঠান্ডা জায়গা থেকে আরও তাপ গরম জায়গায় পাঠাইতে হবে, ঠিক উল্টা কাজ করতে হবে। তাহলে তুমি যদি উল্টা কোনো কিছু করতে চাও, তাহলে বাইরে থেকে আসলে শক্তি দিতে হয়। মনে করো এখান থেকে Q1 পরিমাণ তাপ, দাঁড়াও, এখান থেকে Q1 পরিমাণ তাপ তুমি অপসারণ করবা, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে Q1 পরিমাণ তাপ তুমি অপসারণ করবা, এবং এইটা বাইরে অপসারণ করবা। আচ্ছা, এখন দেখো বাইরে তো গরম, ভেতরে তো ঠান্ডা, তাহলে আমি বলছি যে ঠান্ডা জায়গা থেকে এমনি এমনি তুমি তাপ অপসারণ করতে পারবে না, বাইরে থেকে শক্তি দিতে হবে। তো তুমি কি দাও? কারেন্ট, তড়িৎ শক্তি দাও না? কি পরিমাণ তড়িৎ শক্তি দিলা তুমি? W পরিমাণ। তাহলে W পরিমাণ তড়িৎ শক্তি তুমি দিছো বাইরে থেকে, এতে করে Q1 পরিমাণ তাপ অপসারিত হয়েছে, এবং ফাইনালি এখানে Q2 পরিমাণ বর্জিত হয়েছে। দেখো Q1কে ভাইয়া কি বললো? অপসারিত তাপ, অপসারিত তাপ। আর Q2কে ভাইয়া কি বললো? বর্জিত তাপ। এই দুটো শব্দ যারা খেয়াল করবে না তারা কিন্তু অঙ্ক করতে পারবে না। দেখো Q2 অ্যাকচুয়ালি Q1 আর W এর যোগফল। তুমি যেই পরিমাণ শক্তিটা ইঞ্জিনে দিছো, এইটাও আসলে বর্জিত হয়ে যাবে। এটা তো আর ফ্রিজের মধ্যে কারেন্টটা তো আর জমা হয়ে থাকবে না, এটাও তো বর্জিত হয়ে যাবে, তাপ হিসেবেই বর্জিত হবে, এবং এটা Q2 পরিমাণ তাপ হিসেবে বর্জিত হবে। তো ছোটোবেলা থেকে তুমি পড়ে আসছো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তো তুমি কম্প্রেসারের জন্য চিন্তা করো, কম্প্রেসার কী কী তাপ গ্রহণ করতেছে? কম্প্রেসার হচ্ছে Q1 গ্রহণ করতেছে, এবং W পরিমাণ শক্তি, ওটাকে শক্তি যেহেতু তাপ কল্পনা করতে পারো, তাহলে কম্প্রেসার করতে গৃহীত তাপ কোনটা বলো? Q1 প্লাস W, রাইট? আর কম্প্রেসার কর্তৃক বর্জিত তাপ কোনটা? Q2। তাহলে এটা লেখা যায় না? বলো, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, এটাই তো আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে। তাহলে কম্প্রেসার যন্ত্রটা দিয়ে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে Q1 পরিমাণ অপসৃত তাপ যন্ত্রটা দিয়ে গৃহীত হচ্ছে, এবং তুমি বাইরে থেকে যে শক্তিটা দিচ্ছ সেটাও এটা দিয়ে গৃহীত হচ্ছে, এটুকু গৃহীত তাপ, আর বর্জিত হচ্ছে Q2। এখান থেকে আমরা কি লিখতে পারি? W ইকুয়াল টু কি লিখতে পারি বলো?
Q2 মাইনাস Q1, কেমন? এটা লিখতে পারি। আচ্ছা, একটু আগে তুমি যে তাপ ইঞ্জিন পড়লা সেখানে W ইকুয়াল টু কি আসছিল বলো? Q1 মাইনাস Q2 আসছিল, মনে করে দেখো। এইখানে আসছে Q2 মাইনাস Q1, তার মানে আমাদের আর বুঝতে বাকি নাই এই রেফ্রিজারেটর যে আসলে উল্টা যন্ত্র, তাই না? প্রত্যেক পদে পদে আমাদের প্রমাণ পাচ্ছি। এইখানে আসলে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা হিসেব করি না, আমরা যেটা হিসেব করি সেটাকে আমরা বলি হচ্ছে কি বলো? সেটাকে আমরা কি বলি বলো? কার্য অপেক্ষক বলি, তাই না? রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। আচ্ছা, এটাকে কে দিয়ে প্রকাশ করি? কে এর মানটা সাধারণত কত হয়? 2 থেকে 6 এর মধ্যে হয়, 2 থেকে 6 এর মধ্যে। ওকে, কে ইজ ইকুয়াল টু হোয়াট? ভাই সমীকরণটা লিখেন একটু। কে ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো তুমি ডব্লিউ পরিমাণ শক্তি দিচ্ছ, তাই না? আচ্ছা, ডব্লিউ পরিমাণ শক্তি দিয়ে তুমি Q1 পরিমাণ তাপ অপসারণ করতে পারতেছো। আচ্ছা, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 বাই ডব্লিউ। এখন আমি তোমাকে বললাম একটা ফ্রিজের তুমি ধরো অনেক ঠান্ডা করতে চাও, ফ্রিজটা বেশি ঠান্ডা হোক সেটাই তো তোমার কামনা। তো একটা ফ্রিজের কে এর মান বেশি, এতে করে কি এই ফ্রিজটা বেশি ঠান্ডা হবে নাকি কম ঠান্ডা হবে? কি মনে হয় তোমার? দেখো কে এর মান বেশি মানে কি? Q1 এর মান বেশি, মানে তুমি অল্প পরিমাণ বাইরে থেকে অল্প পরিমাণ শক্তি দিয়েই ঠান্ডা প্রকোষ্ঠ থেকে বেশি পরিমাণ তাপ অপসারণ করতে পারতেছো, ঠান্ডা প্রকোষ্ঠকে আরো ঠান্ডা করে দিতে পারতেছো। বুঝছো? তাহলে কে এর মান বেশি হলে অল্প কাজ দিয়ে অল্প তড়িৎ শক্তি দিয়েই বেশি পরিমাণ তাপ অপসারণ করা যায়, ফলে প্রকোষ্ঠটা আরো ঠান্ডা থাকে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আশা করি এইটা তোমরা পারবা, এটা থেকে অঙ্ক থাকতে পারে, কেমন? প্র্যাকটিস করবা। আচ্ছা, রেফ্রিজারেটর গেল, আর কি বলবো এখান থেকে? এন্ট্রপি আমাদের শেষ টপিক। আমাদের আর পড়ার 5 মিনিট আছে, 5 মিনিট পরেই আমাদের রেজাল্ট। হামিম ভাই এবং হৃদয় ভাই কিন্তু এখানে এই বসে আছে তোমাদের রেজাল্ট দিবে বলে। আমরা 5 মিনিট পরেই রেজাল্ট দিব সবাই মিলে, তো তোমরা ধৈর্য ধরে থাকতে থাকো। আচ্ছা, এখন কি পড়তেছি বলো? এন্ট্রপি, তাই না? আচ্ছা, কখনো কেমন হয়েছে বলো? তুমি তোমার বাসায় মনে করো তোমার ঘর তো অগোছালো হয়ে থাকে, এই অগোছালো ঘরেই তুমি বসবাস করছো, করছো তো করছোই, হঠাৎ করে তুমি দেখলা তোমার নর্মাল কাজের পরে এই ঘরটা গুছিয়ে গেছে, এরকম হয়? এরকম তো হয় না, তাই না? ঘর খালি অগোছালোই হতে চায়, কখনোই আপনা আপনি গুছিয়ে যায় না। যেমন আমাদের পড়াশোনা, চেষ্টা করলে গুছায়, জোর করে মানে এমনি এমনি চলতে থাকুক জীবন, মেডিকেল পরীক্ষা দিব চান্স হয়ে যাবে, এরকম কিন্তু কারো ক্ষেত্রে হবে না, চেষ্টা করতে হবে। এনিওয়ে, তাহলে আমি বুঝলাম যে জগতে সব কিছু আসলে অগোছালো হতে চায়। অগোছালো মানে হচ্ছে বিশৃঙ্খলা। তো বিশৃঙ্খলার পরিমাপ যত বেশি হবে, এন্ট্রপির মানও কিন্তু তত বেশি হবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, ক্লাসে যখন গুনগুন করে কথা বলো তোমরা, তখনও কিন্তু ক্লাসের এন্ট্রপি বাড়তে থাকে, এটাও ক্লাসের একটা বিশৃঙ্খলা। ওকে, আচ্ছা, এন্ট্রপি সম্পর্কে তোমার বইয়ে কি কি কথা লেখা আছে দেখো। এন্ট্রপি একটা তাপীয় রাশি, একটা তাপীয় ধর্ম। তাপমাত্রা যেরকম তাপীয় ধর্ম, এটাও একটা তাপীয় ধর্ম। আচ্ছা, এরপর এটাকে বলছে একটা প্রাকৃতিক রাশি, এটাকে বলছে একটা ভৌত রাশি, এইটাকে বলছে একটা পরিমেয় রাশি। কত কথা বলছে, তাই না? তার মানে এটাকে পরিমাপ করা যায়, বাট মনে রাখতে হবে, অভ্যন্তরীণ শক্তি যেরকম তুমি শুধু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পরিমাপ করতে পারতেছিলা, একইভাবে এন্ট্রপির ক্ষেত্রে ওই যে ডিএস দিয়ে প্রকাশ করে এন্ট্রপির পরিবর্তন, তুমি শুধু এই পরিবর্তনটাকে মাপতে পারবা, কখনোই তুমি হিসেব করে বলতে পারবা না যে আমার এই ঘরের এন্ট্রপির মান কত। বুঝছো? শুধু কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটা মাপতে পারবা। ওকে, এটা গেল। ভাই এন্ট্রপির সমীকরণটা একটু লিখেন দেখি। ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি, এটাই হচ্ছে এন্ট্রপির সমীকরণ। এবার বলো এককটা তাহলে কি দাঁড়াচ্ছে? কিউ এর একক হচ্ছে জুল, টি এর একক হচ্ছে কেলভিন, তাহলে এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। ভেরি ইজি। আচ্ছা, দেন আর কি বলা যায় তোমাদেরকে? হ্যাঁ, এন্ট্রপিকে কিন্তু তুমি অনুভব করতে পারবা না, বুঝছো? একটা ঘরে ঢুকেই তুমি বুঝবা না যে আসলে এখানে কত এন্ট্রপি আছে, এন্ট্রপিকে অনুভব করা যায় না। আচ্ছা, এবং এন্ট্রপির ক্ষেত্রে আচ্ছা বলো, কঠিন, তরল, বায়বীয় এই তিনটা পদার্থের অবস্থার মধ্যে কার এন্ট্রপি সব থেকে বেশি? কে সব থেকে বেশি বিশৃঙ্খল হতে পারে? উত্তর হচ্ছে গ্যাসীয়, কেননা গ্যাসীয়র ক্ষেত্রে অণুগুলো দূরে দূরে ছোটো ছোটো চলে যাচ্ছে, ওরা বেশি বিশৃঙ্খল। বাট ধরো এই যে আমার মোবাইলটা, এটা তো খুব সলিড একটা জিনিস, শক্তপোক্ত একটা জিনিস, এখানকার অণুগুলো তো ছোটোছুটি করার সুযোগ নাই, তাই কঠিন পদার্থের এন্ট্রপি সবচেয়ে কম আর গ্যাসীয় পদার্থের এন্ট্রপি সবচেয়ে বেশি। এখন আমি জানি তোমাদের মনে কি প্রশ্ন ঘুরতেছে যে ভাই প্লাজমা নামক একটা অবস্থা আছে না, ওই যে গ্যাসীয় অবস্থার অণুগুলো যখন আয়নিত হয়ে যায় সেটাই তো প্লাজমা অবস্থা। হ্যাঁ, ওই প্লাজমা অবস্থা এন্ট্রপি কেমন থাকে?
তাহলে দেখো নর্মাল চিত্তে তুমি চিন্তা করো, কঠিন থেকে তুমি তাপ দিলা, সে তাপ গ্রহণ করে তরল হইলো, এন্ট্রপি বাড়লো। তরলকে তাপ দিলা, সে তাপ গ্রহণ করে গ্যাসীয় হলো, তার এন্ট্রপি বাড়লো। গ্যাসকে তুমি যদি আরও তাপ দাও, তখন সে প্লাজমা অবস্থায় যায়, সে আয়নিত হয়ে যায়। তাহলে তখন তার এন্ট্রপি আসলে কেমন থাকা উচিত? বেশি থাকা উচিত, বেশি থাকা উচিত, তাই না? প্লাজমা অবস্থায় এন্ট্রপি সব থেকে বেশি থাকা উচিত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের ইসাক স্যার উনার বইতে 1000 বছর ধরে লিখে আসতেছেন যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি কম থাকে, প্লাজমা অবস্থায় এন্ট্রপি কম থাকে, বারবার লিখে আসতেছেন। তো আমাদের আর কিচ্ছু করার নাই, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের বই যা আছে সেটাই। কেমন? আমি একটু আগে নিয়াজ ভাইয়ের সাথে এটা জিজ্ঞেস করেছি নিয়াজ ভাইকে, ভাই আপনার কি মনে হয় এন্ট্রপি কি প্লাজমা অবস্থায় আসলেই কম থাকে সবচেয়ে? ভাই বললো না, এখানে তো সবচেয়ে বেশি থাকবে। কিন্তু আমাদের বইতে যেমন আছে ব্যাপারটা সেটাই, আমাদের পরীক্ষায় যদি আসে এন্ট্রপি সবচেয়ে কম কোথায় থাকে, অপশন যদি প্লাজমা থাকে তুমি প্লাজমা দাগাবা, মনে থাকবে? আচ্ছা, গেল এটা। আর হচ্ছে তুমি আমাকে বলো সাম্যাবস্থায় এন্ট্রপির অবস্থা কি হয়? একটা বিক্রিয়া মনে করো সাম্যাবস্থায় আছে, তখন তার এন্ট্রপি কি শূন্য, এন্ট্রপি কি সর্বোচ্চ, এন্ট্রপি কি সর্বনিম্ন, কীরকম এন্ট্রপি? দেখো সাম্যাবস্থায় এন্ট্রপি হচ্ছে সর্বোচ্চ। আমি জানি তুমি বলবো ভাই আপনার কথার সাথে তো আমি কানেক্ট করতে পারলাম না, চলো একটু দেখি। ধরো একটা বিক্রিয়া শুরু হচ্ছে, তখন কি একসাথে সব বিক্রিয়ক বিক্রিয়া করে ফেলে? ফেলে না, অল্প অল্প বিক্রিয়া অংশগ্রহণ করতে থাকে। বিক্রিয়াটা শুরুতে, তাহলে বিক্রিয়া বিশৃঙ্খলার পরিমাপটা তুমি যদি দেখো যে সময়ের সাথে সাথে বেশি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করতেছে এবং বিশৃঙ্খলা কিন্তু বাড়তেছে, ঠিক না? একটা সময় কি হয়, সম্মুখ বিক্রিয়ার বেগ সর্বোচ্চ হয়, পশ্চাৎ বিক্রিয়ার বেগ সর্বোচ্চ হয়, তখন এবং সেম হয় দুইটা বিক্রিয়ার বেগ, তখন তারা সাম্যাবস্থায় পৌঁছে যায়। তাই তো হিসেব। তোমরা জানো যে সাম্যাবস্থা একটা গতীয় অবস্থা, এটা কোনো স্থিতিশীল অবস্থা না, তাই তো? এখানে দুইটা বিক্রিয়াই কিন্তু চলতেছে, তোমার দেখে মনে হবে কিছুই বোধহয় হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা দুইটা বিক্রিয়াই খুব প্রাণপণে করতেছে। তাহলে দেখো বিক্রিয়ার শুরুতে তাদের এন্ট্রপি কিন্তু অনেক কম ছিল, বিশৃঙ্খলা অনেক কম ছিল, কিন্তু সাম্যাবস্থায় দুইটা বিক্রিয়ার বেগই যেহেতু সর্বোচ্চ, দুইটা বিক্রিয়ায় যেহেতু একদম প্রাণপণে হচ্ছে, সুতরাং সাম্যাবস্থায় এন্ট্রপির মানটাও কীরকম থাকতেছে? অনেক হাই, দেখছো? তাহলে সাম্যাবস্থায় এন্ট্রপির মান সর্বোচ্চ থাকে। এন্ট্রপির মান কেমন হয়? সর্বোচ্চ হয়। ওকে, আর কি বলবো বলো এন্ট্রপি থেকে? এন্ট্রপির সংজ্ঞা আসতে পারে তোমার 1 নম্বরে, এন্ট্রপি কাকে বলে? তো এন্ট্রপির সংজ্ঞাটা যদি এত কথা বললাম, এগুলো লিখলে কিন্তু হবে না। কি লিখতে হবে সংজ্ঞাটায়? পরীক্ষায় যদি আসে এন্ট্রপি কাকে বলে, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান কত বলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ ইজ ইকুয়াল টু 0, এটুকু তোমরা জানো, তাই তো? এবার আমাদের সমীকরণে তাকাও, ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। এবার রুদ্ধতাপীয় পরিবর্তনে ডিকিউ যদি 0 বসাও, তাহলে 0 বাই টি, ডিএস এর মান কত হচ্ছে 0। অতএব রুদ্ধতাপীয় পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন কত বলো? 0, তাই না? এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে তুমি সংজ্ঞাতে এটাই লিখবা যে পদার্থের যে তাপীয় ধর্মটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যার মান 0 হয় তাকে আমরা বলি এন্ট্রপি। হ্যাঁ, আচ্ছা, এই তো আমাদের পড়া কিন্তু শেষ, আমাদের পড়া শেষ। আর কিছু আছে না? আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গাণিতিক রূপ পড়ে আসছো, দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ কোনটা? এইটাই দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, এইটাই দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে? এইটা। ওকে, সো উই আর ডান, শেষ। হামিম, হৃদয়, আয় তোরা। হ্যাঁ, আচ্ছা, আমরা কি এই শেষ করে দিব লাইভ? আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে শোনো, আমরা একটু গুছিয়ে নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, সমস্যা নাই। এখন আমাকে তোমরা বলো, তোমাদের একটু প্রশ্ন বলো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আছে? আচ্ছা, তোমরা কি তোমাদের কথাই বলতেছো, আমার সাথে কেউ কথা বলতেছো না? হ্যাঁ, তাপীয় মৃত্যুর কথা ভাইয়া একটু বলতে ভুলে গেছে। এনিওয়ে, তাপীয় মৃত্যুটা কি, যখন এন্ট্রপি বাড়তে বাড়তে একটা সময় এই লেভেলে যাবে, এন্ট্রপি এত বাড়বে যে তাপকে তো সহজে এমনিতেই অন্য শক্তিতে রূপান্তর করা খুব কষ্ট, বুঝছো? সো একটা সময় হবে কি, তাপকে আর অন্য শক্তিতে রূপান্তর করাই যাচ্ছে না, তখন এটাকে আমরা তাপীয় মৃত্যু নামে ডাকি, বুঝছো? ওকে, সিপি সিভি অপেক্ষা বড়, এটা বুঝাই দেন। এই ভাই যে বললো যে সিপি আর সিভির অনুপাত করলে 1-এর থেকে বড় হয়, সিপি বাই সিভি, এটার অনুপাত করলে গামার মান সবসময় 1-এর থেকে বড়, তাই সিপি সবসময় সিভির থেকে বড়। শেষ, বেশি জানতে হবে না। যারা চান্স পাইতে চাও তাদের বেশি জানতে হবে না, শুধু ঠিকটা জানতে হবে। আচ্ছা, এখন বলো বুঝছো কিনা সবাই? আচ্ছা,
তাহলে আমাদের বেশি সময় কিন্তু লাগে নাই, তাই না? আমরা অলমোস্ট 1.5 ঘন্টাতেই চ্যাপ্টারটাকে একদম কবর দিয়ে ফেললাম এবং আশা করি ক্লাস যারা করলা এবং যারা একই সাথে বইয়ের পেছনে অবজেক্টিভগুলো সলভ করবে তাদের পরীক্ষাটা কালকে ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর বিশেষ কিছু বলার নেই। আমাদের সাথে আমার সাথে তোমার আবার দেখা হবে কবে? 5 তারিখে যদি বেঁচে থাকি, তাহলে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। ওই চ্যাপ্টারটা এটার থেকে অপেক্ষাকৃত ছোট এবং ওই দিন আশা করি কারেন্ট যাবে না, তাই আমরা গল্প করার বেশি সময় পাবো। আজকে গল্প স্বল্প একটু কম হয়েছে, শুধু পড়াশোনা হয়েছে। যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এবং আমরা আজকের ক্লাস শেষ করছি এইখানে। হ্যাঁ, এবং তোমরা কিন্তু দেরি করবা না, 5 মিনিটের মধ্যেই আমরা লাইভে চলে আসবো। তোমরা আবার ওইটাতে জয়েন করবা, ঠিক আছে? ওইটাতে জয়েন করবা। আর যারা পরীক্ষা দিয়েছো তারা তো থাকবাই, যারা পরীক্ষা দাও নাই তারাও বা দিতে পারো নাই কষ্ট করে, তারাও থাকতে পারো, কারণ আগামীকালকে তোমার রেজাল্টটা ঠিক একইভাবে পাবলিশ হবে এবং হয়তো বা আগামীকালকের বিজয়ী তুমি। সো আমরা বিদায় নিচ্ছি আজকে, টাটা, বাই বাই।